আমি মাঠে গিয়ে আব্বুর সাথে ধান খেতে সহযোগিতা করছিলাম নানান কাজে। তখন কিছুটা দূর থেকে আমাদের এক প্রতিবেশী লোক যাচ্ছিল। তখন লোকটা থেমে আমায় ডাকলো। আমি কাছে গিয়ে সালাম দিলাম। লোকটা সালামের উত্তর নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি রফিক মিয়ার ছেলে নীরব না? হ্যাঁ চাচা, আমি নীরব। তুমি লেখাপড়া ছেড়ে এই খেতে কাজ করছো কেন? চাচা, আব্বুর তো বয়স হয়ে গেছে। মাসে 30 দিনের মাঝে 25 দিন অসুস্থ থাকে, আর 5 দিনই সুস্থ। তাই জমিটা দেখার মতো তোর খেয়ে নেই। তাই আমি এই জমিটা দেখে রাখার দায়িত্ব নিয়েছি। আর লেখাপড়া না করলেও চলবে। এই জমিতে কাজ করে আব্বু আম্মুকে নিয়ে বাকিটা জীবন চালাবো। খুব ভালো কাজ করছো, কিন্তু তার পাশাপাশি লেখাপড়া করাটা দরকার ছিল। তা তুমি কত দূর পর্যন্ত লেখাপড়া করলে? আমি মাত্র ইন্টারে উঠলাম, ভর্তি হয়নি এখনো। তখন লোকটা আমার আব্বুকে ডাকতে লাগলো। তারপর লোকটি আমার আব্বুকে সালাম দিল আর বলল, কেমন আছেন রফিক মিয়া? এই তো আছি কোনো মতো ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ছেলেটা খুব ভালো। এত অল্প বয়সে আপনার মতো দায়িত্ব নিয়ে নিল। কিন্তু আপনার ছেলেকে লেখাপড়া ছাড়তে বলবেন না। এই ক্ষেতের কাজের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে বলবেন। আমিও চাইছিলাম আর একটু লেখাপড়া করাতে, কিন্তু আমাদের সংসার চলতে কষ্ট হয়, তার লেখাপড়া আপাতত বন্ধ করে দিছি। শুনেন রফিক মিয়া, কষ্ট করে এই ছেলেটাকে পড়ালেখা করান। দেখবেন আপনার ছেলে বড় হয়ে কিছু একটা করতে পারবে। ঠিক আছে, দোয়া করবেন আমার ছেলেটার জন্য। দোয়া করি আল্লাহ আপনার ছেলেটাকে যেন ভালো একটা জায়গায় নিয়ে দাঁড় করায়। তারপর লোকটা চলে গেল। যাওয়ার পর আমি আব্বুকে বললাম, আব্বু তুমি বাসায় চলে যাও, অনেক রোদ উঠেছে, বাসায় গিয়ে আরাম করো। আমি আর কিছুক্ষণ পর আসছি। একসাথেই যাই, আর একটু কাজ বাকি আছে। তুমি যাও, আমি কাজ সেরে আসছি, কোনো কথা চলবে না, যাও। তারপর আব্বু চলে গেল। আমি আরো 1 ঘন্টা কাজ করে খেতে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কিছুটা সামনে যাওয়ার পর দেখলাম রহিম চাচা ভ্যান গাড়ি নিয়ে আসছে। গাড়িতে চাউলের বস্তা অনেকগুলো, টেনে নিয়ে যেতেই পারছে না। আমি চাচার সামনে গিয়ে বললাম, চাচা কি অবস্থা তোমার? গরিবের আর অবস্থা দেখিস না, এই রোদের মধ্যে চালের বস্তা নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাবে এই চাউলের বস্তাগুলো? এই খান সাহেবের দোকানে নিয়ে যাব। ও, তার মানে তুমি বাজারে নিয়ে যাবে? চলো আমি তোমার সাথে যাচ্ছি ধাক্কা দিতে দিতে। তুই শুধু শুধু কষ্ট করে যাবি কেন? তার চেয়ে ভালো আমি একাই নিয়ে যাচ্ছি। শুধু শুধু কষ্ট কোথায় করছি, আমি আমার চাচাকে সাহায্য করছি। এখন কথা না বলে চলো, অনেক রোদ উঠেছে আজ। ঠিক আছে চল, তোকে তার বললেই শুনবি না, চল এখন। তারপর চাচার সাথে বাজারে চলে গেলাম। চাচা এই বস্তাগুলো নিয়ে যেতে কষ্ট হচ্ছিল, তাই সাহায্য করলাম। আমি যখন চলে আসবো তখন চাচা জোর করে হাতে একটা স্পিড ধরিয়ে দিল। সেটা খেয়ে আসতে লাগলাম। কিছুটা সামনে আসার পর আমার বন্ধু জাহিদ দৌড়ে আসলো আর বলল, দোস্ত, তোদের ধান খেতে কার জানি গরু ঢুকে গেছে, জলদি চল। তুই জানলি কি করে? আরে, আমি ওই দিকে দিয়ে আসছিলাম, তখন দেখছি, আর তোকে দেখছিলাম না। তুই ফেন গাড়ি ধাক্কা দিতে দিতে যাচ্ছিস, তাই দৌড়ে আসলাম বলতে। শালা গরু, তোকে আজ পানিতে চুবে চুবে মারবো। তুই আমার ধান কেটে ঢুকেছিস। আরে ফালতু কথা বাদ দিয়ে জলদি চল। তারপর আর কি, দুই বন্ধু মিলে লুঙ্গি ধরে দিলাম দৌড়। ধান খেতের দিকে গিয়ে দেখি সত্যি গরুটা দাঁড়িয়ে আছে। তখন আমি গিয়ে গরুর দড়িটা ধরে টেনে টেনে আসতে চাইলাম, কিন্তু গরুটা আসছে না। তখন একটা লাঠিতে গরুকে দিলাম 4-5টা বাড়ি। তখন গরুটা আমার দিকে আসতে লাগলো। গরুটাকে দেখে বুঝতে পারছি আজ আমি দাঁড়িয়ে থাকলে শেষ, গুঁতো দিয়ে মারবে। আমরা দাঁড়িয়ে না থেকে দিলাম দৌড়। দৌড়ে গরুটা আমার পিছনে দৌড়াতে লাগলো। আমি মনে মনে বললাম, আল্লাহ এই গরুর গুঁতো থেকে বাঁচাও, আর জীবনে গরুকে মারবো না। কিছুটা পথ যাওয়ার পর গরুটা থেমে অন্যদিকে চলে গেল। আমি তা দেখে খুশি, গরুটা আমার আর গুঁতো দিতে পারবে না। তারপর সেখান থেকে চলে আসলাম। এসে জাহিদকে খুঁজতে থাকলাম। তখন দেখতে পেলাম জাহিদ একটা গাছতলায় বসে আছে। আমি কাছে যাওয়ার পর বলল, কি রে, তোকে কি গরু গুতো দিল না তো? গুঁতো না দিলেও দৌড়াতে তা ওসুল করে নিয়েছে। গরুটা জানে মনে হয় তোকে গুঁতো দিতে পারবে না, তাই দৌড়ে উসুল করে নিয়েছে। তা তোর খবর কি? কলেজে ভর্তি হয়েছিস? ভর্তি হয়েছি, আমাদের ওই গ্রামের কলেজেই। কিন্তু তুই না বলি শহরে গিয়ে ভর্তি হবি। না রে, নিজের গ্রাম ছেড়ে যেতে মন চাই না, আর তোদের ছেড়ে কি করে যাব, তাই এইখানেই থেকে গেলাম। খুব ভালো কাজ করেছিস। তা তোর খবর কি? তুই নাকি এখনো ভর্তি হসনি? হ্যাঁ, ভর্তি হওয়ার টাকা নেই রে দোস্ত। আম্মু অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে পারিনি এখনো। হাত একদমই খালি। সে কি রে, তুই আগে বলবি না তোর টাকা লাগবে? তোর কত টাকা লাগবে? তুই যেন কি করবি? তুই বল, কত টাকা লাগবে? আপাতত 1000 হলেই হবে আম্মুকে ডাক্তার দেখাতে। এই নে, আমার কাছে 1500 টাকা আছে, এইগুলো নিয়ে গিয়ে তোর আম্মুকে ডাক্তার দেখাস।
না, আমার টাকা লাগবে না, এমনি বললাম আর কি। আরে টাকাটা রাখতো। শোন, বন্ধু হয়ে যদি আর একটা বন্ধু সাহায্য করতে না পারি বিপদে, তাহলে বন্ধু নাম হলো কেন? শোন, বন্ধুর কাছে কোনো দিন কিছু লুকিয়ে রাখবি না। সমস্যা হলে বলবি, সেইভাবে হোক তোর সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তখন আমি জাহিদকে জড়িয়ে ধরে বললাম, তোকে কি যে বলবো, বলার ভাষা নেই, তবুও বলছি, ধন্যবাদ দোস্ত। আরে হয়েছে, আর বলতে হবে না। আর একটা কথা, তুই কলেজে আগামীকাল আমার সাথে যাবি। ভর্তি হওয়ার ব্যবস্থা আমি করব। এখন আমি চাই। আচ্ছা ঠিক আছে, যা। তারপর জাহিদ চলে যেতে লাগলো। আমি পিছন পেয়ে দেখি সেই গরুটা দাঁড়িয়ে আছে, কি জানি চিবুচ্ছে, আর আমার দিকে আসতে লাগলো। জাহিদ, বাঁচা আমার এই গরুর হাত থেকে, বলে দিলাম দৌড়। জাহিদ দেখে আমার আগেই দৌড়ে চলে গেল। আমি দৌড়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু উঠানে বসে আছে। আমায় দৌড়ানো দেখে আব্বু বলল, কিরে, এমন করে দৌড়াচ্ছিস কেন? আর বলো না, একটা শয়তান গরু দৌড়ানি দিছে, তাই দৌড়ে আসছি। এটা শুনে আব্বু হাসতে লাগলো আর বলল, গরুটা আর লোক খুঁজে পেলো না দৌড়ানি দেওয়ার? আরে আমাদের ধান খেতে গরুটা গিয়েছিল, আমি টেনে বের করতে চেয়েছিলাম কিন্তু আসলো না, তাই 4-5টা বাড়ি দিয়েছি, তাই তাতেই গরু কাকু খেপে দৌড়ানি দিছে। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে গিয়ে একটু শুয়ে থাক। আম্মু কোথায় আব্বু? রুমে শুয়ে আছে। আর জল এসে কি হাতে টাকাও নেই, ডাক্তার দেখাতে যে যাব। তখন আমি আব্বুর হাতে চাহিদা দেওয়া 1500 টাকা দিয়ে বললাম, এই নাও 1500 টাকা, এটা দিয়ে আম্মুকে বিকেলে ডাক্তার দেখাবে। তুই এত টাকা কোথায় পেলি? এই টাকাগুলো জাহিদ দিয়েছে, পরে আবার দিয়ে দেবো। আম্মু অসুস্থতার কথা শুনে দিয়েছে। তুই কেন টাকাটা নিতে গেলি? এখন যদি টাকাটা দিতে লেট হয় তাহলে কি বলবে? না গো আব্বু, ও আমার বন্ধু, কিছু হবে না। আমি তখন বুঝিয়ে বলবো, তোমার চিন্তা করতে হবে না, আমি গিয়ে গোসল করে আসি নদী থেকে। পানি আছে এখানে, গোসল করতে নদীতে গোসল করলে ঠান্ডা লাগবে। আরে কিছু হবে না, আমি বেশিক্ষণ পানিতে থাকবো না, চলে আসবো। আচ্ছা ঠিক আছে, জলদি চলে আসবি। তারপর আমি কাপড় চাপড় নিয়ে চললাম নদীতে গোসল করতে। নদীতে আমাদের বাসা থেকে কিছুটা দূরেই। তারপর গোসল করে এসে দেখি আম্মা এখনো ঘুমোচ্ছে, আর আব্বু গোসল করছে। আব্বু আসার পর আম্মুকে উঠিয়ে নিয়ে আমি খাবার দিলাম। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। বিকেলে ধান ক্ষেতটা দেখে কিছুক্ষণ বন্ধুর সাথে আড্ডা দিয়ে চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, তাই পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম, কারণ জাহিদ বলেছে ভর্তি করাবে। কলেজটা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। কলেজে গিয়ে শুনি যারা এই গ্রামে সকলকে ফ্রিতে ভর্তি করানো হচ্ছে এই বছরে। এটা শুনে আমি খুব খুশি হলাম, কারণ জাহিদের টাকা বাঁচলো। আর আমারও ভর্তি হয়ে আসার সময় প্রিন্সিপাল স্যার বলল, আর 2 দিন পর এই কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা চলছে, কারণ এই কলেজে 20 বছর পূর্ণ হলো, সেই জন্য। আর প্রধান অতিথি হিসেবে থাকছেন আমাদের দেশের মন্ত্রী আফজাল সাহেব। কলেজ থেকে বের হয়ে আসার পর জাহিদ বলল, যাক, ভালোই হলো। ফ্রি করে তোর আর টাকা লাগবো না। খুব ভালো হয়েছে, এই বছর ফ্রি করে। আচ্ছা, তুই কি এই অনুষ্ঠানে আসবি? কেন না আসলে সমস্যা হবে? আরে না, তুই তো কোনো অনুষ্ঠানে যেতে চাস না, তাই জিজ্ঞেস করলাম। তা অবশ্যই, কিন্তু আমি আসবো, কারণ মন্ত্রী আসছে এই প্রথমে কলেজে, তাই তাকে দেখতে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমায় নিয়ে আসিস, দুইজন একসাথে আসবো। আচ্ছা ঠিক আছে। এটা বলে হাঁটতে লাগলাম। কিছুটা সামনে যাওয়ার পরেই সেদিনের লোকটা সামনে পড়লো। তখন আমি সালাম দিলাম। সে সালামের উত্তর নিয়ে বলল, কোথাও গিয়েছিলে নাকি তুমি? একটু কলেজে গিয়েছিলাম ভর্তি হতে। তা কলেজে কি ভর্তি হয়েছো? হ্যাঁ, ভর্তি হয়ে আসলাম। যাক, খুব ভালো কাজ করেছো। এখন মন দিয়ে লেখাপড়া করো, আর নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে দাঁড় করাও। দোয়া করবেন যেন তাই করতে পারি। তারপর আর কিছুক্ষণ কথা বলে চলে আসলাম সেখান থেকে। তারপর জাহিদ চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে দেখি আব্বু বসে কাজ করছে, আম্মু রান্না করছে। তখন আব্বু বলল, কিরে, কলেজে ভর্তি হয়েছিস? ভর্তি হয়েছি, কিন্তু কোনো টাকা লাগেনি। কেন, কোনো টাকা লাগবে নি? এই বছর ফ্রিতে করে দেওয়া হয়েছে, তাই। যাক, ভালোই হলো তাহলে। আচ্ছা আব্বু, তুমি ধান ক্ষেত দেখে আসো গিয়ে। এখনো যাইনি, তুই গিয়ে একটু দেখে আয় তো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু তোর শরীরটা কেমন আছে এখন? সকাল থেকে একটু ভালো লাগছে। কিছু থাকলে দাও তো, খিদে পেয়েছে। আচ্ছা তুই ঘরে যা, আমি খাবার নিয়ে আসছি। তারপর আমি ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে আসলো। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম ক্ষেত দেখতে। কিছুটা সামনে যাওয়ার পর দেখতে পেলাম সেই দিনে আমায় দৌড়ানো গরুটা, কিন্তু আজ বাধা আছে একটা গাছের সাথে। যাক, বাঁচা গেল, আজ গরুটা বাধা আছে, নিশ্চিন্তে যেতে পারবো। তারপর চলে আসলাম ক্ষেত দেখে কিছুক্ষণ ঘুরে ফিরে বাসায় চলে আসলাম। এভাবে কেটে গেল 2 দিন। আজ কলেজ অনুষ্ঠান। আমি ভেবেছিলাম সকালে কলেজে গিয়ে বসে থাকবো, কিন্তু আজ আব্বু সকালে উঠে কোথায় জানি গেছে, তাই আর যেতে পারছি না। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম,
আব্বু যেহেতু নেই তাহলে আমি এই ফাঁকে কলেজে গিয়ে একটু দেখে আসি। তারপর চলে গেলাম, জাহিদকে ফোন দিয়েছি, ও বলল বিকেলে যাবে। তারপর আমি একা আসলাম, কি করছে দেখতে গিয়ে দেখি মঞ্চ খুব সুন্দর করে সাজিয়েছে, পুরো মাঠ সুন্দর করে সাজিয়েছে। পুলিশ এখনই চলে আসছে। আমি কিছুক্ষণ দেখে বাসায় চলে আসলাম, এসে দেখি আব্বু বাসায় আসছে। আমি যাওয়ার পর আব্বু বলল, কোথাও গিয়েছিলে নাকি? একটু কলেজে গিয়েছিলাম দেখতে, আজ তো অনুষ্ঠান তাই। হুম, আমিও শুনেছি। একটা কাজ করতো বাবা, ধানগুলোর মাঝে পোকা ধরছে দেখলাম। এখন পোকা না মারলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। এই ওষুধগুলো পানির মাঝে মিশিয়ে পানি ছিটানোর মেশিন দিয়ে ওষুধ দিয়ে আয় তো। আমি যাবো ভাবছিলাম, কিন্তু আমার খারাপ লাগছে, তাই তুই দিয়ে আয়। আব্বু এটা আজ দেওয়া লাগবে। দিয়ে আয়। আমি আর কিছু বললাম না, আব্বুর ওপর কখনো কথা বলিনি। ভেবেছিলাম কলেজে অনুষ্ঠান দেখতে যাব, কিন্তু কলেজ হয়তো যেতে পারবো না, কারণ আজ এই ওষুধ দিতে অনেক সময় লাগবে। সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা পর্যন্ত মন্ত্রী থাকবে না, তার আগে চলে যাবে। আমি আর কিছু না ভেবেই ওষুধগুলো নিয়ে আসতে যাব, তখন আব্বু বলল, শোন, মনে আছে তো কতটুকু পানির মাঝে ওষুধ দিবি? মনে আছে তো, আর তোমার বলতে হবে না। প্রায় দুপুর হয়ে গেছে, একটা কাজ কর, কিছু খেয়ে তারপর যা। ওষুধ দেওয়া শেষ হলে নদী থেকে গোসল করে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, পুরো খেতে দিয়ে আসবো, তুমি রেস্ট নাও। তারপরে আমি কিছু খেয়ে ওষুধগুলো নিয়ে চলে আসলাম। কিছুটা দূরে আসার পর লিমা আসলো দৌড়ে আমার কাছে। ও, আপনারা হয়তো লিমাকে চিনবেন না, লিমা হচ্ছে রফিক সাহেবের মেয়ে। আমি রফিক চাচা বলে ডাকি। রফিক চাচার বাসা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। তখন লিমা আমার কাছে এসে বলল, কোথায় যাচ্ছ তুমি? ধান খেতে ডুবে মরতে। শয়তান বান্দর, ফালতু কথা রাখো আর সত্যি কথা বলো। ধান খেতে যাচ্ছে ওষুধ দিতে। কি, আজ না কলেজে অনুষ্ঠান? তাহলে সেখানে কে যাবে শুনি? ও, লিমা আর আমি একই ক্লাসে পড়ি, আর আমরা বন্ধু, সাথে জাহিদ। আর একটা কথা বলে রাখি, লিমা জাহিদকে পছন্দ করে, কিন্তু বলতে পারছে না, এটা আমার বলেছে। কি আর করা, আব্বু নাকি ভালো লাগছে না, তাই আমার পাঠিয়েছে। আচ্ছা, তাহলে আর কি করা? আমি না হয় আমার প্রাণ পাখিকে নিয়েই যাই। আজকে তো ভালোবাসার কথাটি বলতে হবে। চেষ্টা করব, কিন্তু সামনে গেলে বুক ধুপ ধুপ করে ভয় লাগে, তখন আর বলতে পারি না। আর বসে থাকলে হবে না, বলে দিতে হবে আজকেই, নয়তো দেখিস অন্য কিছু নিয়ে যাবে। না, আজ বলবই। বেস্ট অফ লাক। হুম। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি, মন্ত্রীর মেয়ে আসবে এই গ্রাম ঘুরে দেখতে। তাই নাকি? মন্ত্রীর আবার মেয়ে আছে? হুম, আছে, একটা নয় দুইটি মেয়ে। তার একটা ছোট, আরেকটা আমাদের মতো হবে। আচ্ছা তাই? হুম। আচ্ছা, আমি এখন চলে যাই, কলেজে চলে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর লিমা চলে গেল, আমিও চলে আসলাম। এসে পানি নিয়ে ওষুধ তার সাথে দিয়ে খেতে দিতে লাগলাম। ওই ওষুধ 2বার দিতে হয়, তাই সময় লাগে। একবার ওষুধ দিয়ে শেষ করলাম, দেখি 3:30 বেজে গেছে। প্রচণ্ড রোদ আর গরমও লাগছে, তাই আমার গায়ের গেঞ্জি ছিল সেটা খুলে ফেলেছি, আর লুঙ্গি পরা ছিল সেটা ভালো করে প্যাঁচ দিয়ে নিলাম। আমাদের ক্ষেতের পাশে একটা রাস্তা আছে, সেখানে একটিমাত্র গাছতলা, সেখানে আমি গিয়ে বসলাম। পানি নিয়ে পানির মাঝে ওষুধ দিতে যাব, তখনই দেখলাম 2টো মেয়ে আসছে, খুবই সুন্দরী মেয়ে দুটো, প্যান্ট আর শার্ট পরা। আর তাদের পিছনে 6 থেকে 7 জন মোটা লোক, কালো শার্ট প্যান্ট পরা। মেয়ে দুটোর মাথার উপর ছাতা ধরে রাখছে, আর লোক দুটো। তখন আমি মনে মনে ভাবলাম, এরা আবার কারা? দেখে তো মনে হচ্ছে না এই গ্রামের মেয়ে, মনে হচ্ছে বড় লোকের মেয়ে। যাই হোক, তো আমার কি, আমি আমার খেতে ওষুধ দিই এদের চিন্তা রেখে। তারপর আমি ওষুধ পানিতে মেশাতে যাচ্ছিলাম, তখন মেয়েগুলো আমার সামনে দিয়ে যেতে লাগলো। তখন হঠাৎ থেমে গেল মেয়েগুলো, আর আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি তাকিয়ে দেখি একটা মেয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ যাওয়ার পর তখন সে মেয়েটা বলল, এই ছেলে, তুমি একটু দাঁড়াও তো। আমি তখন বসে না থেকে উঠে দাঁড়ালাম, আর পাশের মেয়েটি ফিক করে এসে দিল। তখন মেয়েটা বলল, নীলা, হাসি বন্ধ কর, চুপ। আর তোরা একটু দূরে যা তো, একটু কথা আছে আমার এই ছেলের সাথে। সে কি রে, তুই কি কথা বলবি? তোকে বললাম না যেতে। গার্লস, তোমরা এখন দূরে যাও কিছুটা, আর পেছনে তাকাবে না, সোজা সামনে তাকিয়ে থাকবে, আমি যতক্ষণ না বললি তাকাতে। হঠাৎ কি হলো তোর? বলতো, এতক্ষণ তো ভালোই ছিলি। সব বলবো, একটু দূরে যা। তারপর গার্ড আর নীলা চলে গেল। অনেকটা সামনে গেল গার্ডগুলো, মেয়েটার কথা মতো সামনে তাকিয়ে রইল। তখন মেয়েটা আমায় বলল গাছের আড়াল একটু যেতে। আমি গেলাম। তারপরে মেয়েটা গিয়ে আমার সামনে দাঁড়িয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে কয়েকবার দেখলো। আর তখন মেয়েটি তার ঠোঁটে কামড় দিয়ে বলল, হে তো পুরোই আগুন, কি হট লাগছে তোকে। আমি মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেছি। মেয়েটি চোখের দিকে তাকিয়ে দিয়ে কেমন যেন নেশার দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ঠোঁট কামড়াচ্ছে।
আমার দিকে তাকিয়ে। আমি একটু ভয় পেয়ে গেলাম। আর এমন আচরণ দেখে আমি বললাম, কি 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 বলছেন আপনি এগুলো? হ্যাঁ, ঠিকই বলছি। তোকে দেখে নিজেকে সামলাতে পারছি না। কেন বলতো? মনে হচ্ছে ঝড় বইছে আমার সারা শরীরে। এই ঝড় তুই একমাত্র পারবি থামাতে। আপনি কি বলছেন এগুলো? মাথা ঠিক আছে তো? আচ্ছা সরেন এখন আমার সামনে থেকে। খেতে গিয়ে ওষুধ দিতে হবে, সময় নেই। ওইখানে ওষুধ পরে দিস। হাগিয়ে আমায় ঠান্ডা কর ওষুধ দিয়ে। আমি মনে মনে ভাবছি, এই মেয়ে কি পাগল নাকি? সবসময় উল্টাপাল্টা কথা বলছে। যাই হোক, এখন এখান থেকে কেটে পড়তে হবে। শোন, ফাইনাল ডিসিশন। তোমায় আমি পছন্দ করে ফেলেছি প্রথম দেখায়। আমার জীবনে এখন তোমায় প্রয়োজন। উফ, এমন হট ছেলে কে কি করে না পছন্দ করে থাকে? কি হট লাগছে, পুরাই আগুন। এখন থেকে তুমি আর আমি তোমার। আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবে না। আমি তো মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেছি। তখন নিজের দিকে একটু তাকিয়ে দেখলাম, কি দেখে প্রেমে পড়লো মেয়েটা। আমার গায়ে তো লুঙ্গি ছাড়া কিছুই পরা নেই। কি দেখলো এমন কি জানে। তখন মেয়েটা আবার বলল, কি মনে থাকবে তো, ভুলেও অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না। আচ্ছা আপনি কে যে আপনার কথা শুনতে হবে? আমি কে? আমি হচ্ছে মন্ত্রীর মেয়ে, আর তোমার হবু বউ হব। আমি অবাক হয়ে বললাম, কি? আপনি মন্ত্রীর মেয়ে? হুম, আমি মন্ত্রীর মেয়ে। আল্লাহ বাঁচাও। এই বলে আমি ওষুধগুলোর পানিতে না মিশিয়ে দিলাম দৌড়। তখন মেয়েটি পিছন থেকে বলল, ওই আমার হর জানু, দাঁড়াও, কোথায় যাও? এদিকে আসো। আমি দুঃখিত, আপনার নাম্বারটি ভুল জায়গায় এসে গেছে, আপনি অন্য কোথাও ট্রাই করেন। কি উল্টাপাল্টা কথা বলছো? আমি ঠিক নাম্বার ট্রাই করছি, ভুল জায়গায় নয়। আমি মনে মনে ভাবছি, নীরব, এই মেয়ের পাল্লায় পড়িস না, জলদি পালা, এই মেয়ে নিশ্চয়ই পাগল। তারপর দৌড়ে খেতে চলে গেলাম। খেতে অনেক কাদা আছে। আমি জানি এই মেয়ে কখনো এখানে আসবে না, বড় লোকের মেয়ে, সে কি আর কাদায় নামবে? তখন মেয়েটি রাস্তার উপর থেকে বলল, ওই, আসো না। চলে গেলে কেন? আসো বলছি, কথা আছে। না, আমি এখন ওষুধ দেবো খেতে, আপনি এখন যান, আপনার লোকের কথা নেই আমার। তুমি না আসলে কিন্তু আমি নেমে আসবোই বলে দিলাম। আপনি নামলে আমি দৌড়ে চলে যাব। দাঁড়াও, আসছি আমি। এই বলে মেয়েটি আসতে যাবে, তখনই নীলাশি মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, মায়া, তোর আব্বু ফোন দিয়েছে, বললো তাড়াতাড়ি যেতে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নীলা একটু দূর থেকে জোরে জোরেই বলল, যার কারণে আমি মেয়েটির নাম শুনতে পেরেছি। তখন মায়া বলল, 1 মিনিট দাঁড়াও, আমি ছেলেটাকে সাথে করে নিয়ে যাব। কি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? হুম, চলো তো, এটাকে ধরে নিয়ে আসি। আমি এই কাদার মধ্যে নামতে পারবো না, তুই যা। তখন মায়া নামতে যাবেই, ঠিক তখনই নীলার ফোনটা বেজে উঠল। আর নীলা তখন বলল, এই দেখ, তোর আব্বু আবার ফোন করেছে। মেয়ে, তুই কথা বল। তারপর মায়া ফোনটা নিয়ে কিছুক্ষণ কথা বলে নীলাকে ফোনটা দিয়ে বলল, চল, একে পরে দেখে নেব, আবার আসবো। আবার আসলে খুব ভালো হবে, অনেক সুন্দর গ্রামটা, আমায় নিয়ে আসিস। আচ্ছা চল এখন। আমি তাকে দেখছিলাম, তখন মায়া আমায় বলল, আমি আবার আসবো, তখন সব হিসেব নিব এক এক করে। এই বলে চলে গেল। তখন আমি মনে মনে বললাম, যাক বাঁচা গেল, পাগল মায়ের নিশ্চয়ই পাগলাগারো থেকে আসছে, তাই এত লোক বুঝতে পারছে। পরে এসে আমায় খুঁজে পাবে কোথায়? এখন ওষুধগুলো দেওয়া যাক, অনেক লেট হয়ে গেছে। তারপর আমি পুরো খেতে ওষুধ দিলাম, দিতেই সন্ধ্যা হয়ে গেছে। তারপর নদী থেকে গোসল করে বাসে এসে কিছু খেয়ে আসি। তখন আম্মু বলল, কি রে, অনুষ্ঠানে যাবি তুই? এখন তো শেষ হওয়ার পথে অনুষ্ঠান, আর গিয়ে কি করব? অনুষ্ঠান শেষ হতে আরো লেট হবে, 9টা বাজতে পারে। গেলে গিয়ে দেখে আয়। আচ্ছা ঠিক আছে, আব্বু কোথায়? তোর আব্বু বাজারে গেছে, তুই যা। তারপর আমি কলেজে চলে আসলাম। এসে দেখে অনেক মানুষ কলেজের মাঠে, আর মঞ্চে দেখলাম মন্ত্রী বসে আছে, পাশে মায়া বসে আছে। কিন্তু মায়াকে দেখে যা বুঝতে পারলাম, তার কোনো অনুষ্ঠানের উপর খেয়ালই নেই। উপরের দিকে তাকিয়ে কি জানি ভাবছে, আর মুসকে মুসকে হাসছে। তার কিছুক্ষণ পর মন্ত্রী চলে গেল। রাত 8টায় অনুষ্ঠান শেষ হলো। আমি তারপর বাসায় চলে আসলাম। আসার পর দেখি আব্বু বসে আছে বাইরে। তখন আমায় দেখে বলল, অনুষ্ঠান শেষ হয়ে গেছে বাবা। হ্যাঁ আব্বু শেষ। খেতে কি ওষুধগুলো ভালো করে দেওয়া হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি, তবে আব্বু অনেক পাখি আসে ক্ষেতের মাঝে, এতে করে ধানের সমস্যা হচ্ছে। পাখিগুলো এসে ধান নিয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তাহলে তো আমাদের ফসল নষ্ট হয়ে যাবে না, কষ্টটুকু বিফলে যাবে। তুমি একটা কাজ করো, 10-15টার মতো কাকতারও বানাও, তাহলে পাখিগুলো ভয়ে আর আসবে না। আচ্ছা, তাহলে আমি আগামীকাল থেকে বানাবো। এখন আই, খাবার খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি ঘরে গিয়ে বসো,
আম্মুকে বললো খাবার রেডি করতে। তারপর আব্বু চলে গেল, আমি গেলাম ফ্রেশ হয়ে, আর ফ্রেশ হয়ে আসলাম। এসেই তারপর আব্বু আর আম্মু সবাই মিলে খাবার খেয়ে নিলাম। আমি খেয়ে আমার রুমে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। আর এদিকে মায়া তার বাসায় গিয়ে সবাই মিলে রাতের ডিনার করার জন্য টেবিলে বসলো। তখন মায়া তার আব্বুকে বলল, আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আব্বু, আমি একটা ছেলেকে পছন্দ করি। খুব ভালো তো। তা ছেলেটার বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি, আমরা আজ যে গ্রামে গিয়েছিলাম অনুষ্ঠানে, সেই বাড়িতেই তার বাড়ি। ছেলেটা কি করে? আমি জানি না ছেলেকে কি করে, কিন্তু ছেলেটাকে দেখলে কৃষিকাজ করে, খুব ভালো লাগছে, আমার পছন্দ হয়েছে। কি, তুই এই কৃষকের ছেলেকে পছন্দ করেছিস? আমি পছন্দ করি না। ভুলেও এই কথা আর মুখে আনবি না। এদের থাকার মতো ঘর নেই, তোকে কি করে রাখবে? তুমি পছন্দ না করো তাতে আমার কি? আমি তো পছন্দ করেছি, আমায় যেখানে রাখবে আমি থাকবো। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে উদ্দেশ্য করে বলল। তোমার মেয়েকে বোঝাও, ওই গরিব ঘরে আমি দিব না। তখন মায়ের আম্মু মায়াকে বলল, দেখ মা, তোর আব্বু ঠিক কথা বলেছে। তাছাড়া আমারও পছন্দ কৃষকের ছেলে। ছেলেটা যদি কোনো চাকরি করতো তাহলে আমি ভেবে দেখতাম। আমাদের সাথে একদম মিলে না। আমাদের সাথে না মিললে তাতে আমার কি? আমি তাকে পছন্দ করি, সে যাই করুক না কেন। দেখ, তুই পছন্দ করলেও কোনো লাভ নাই। তারা কোথায় আর আমরা কোথায়? আমি তোকে এর চেয়ে ভালো ছেলে খুঁজে দিব। লাগবে না, আমার এর চেয়ে ভালো ছেলে, আমি তাকেই ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব। পাগলামি করিস না মা, তোকে এর চেয়ে ভালো ছেলে এনে দেব, বড়লোক ঘরে বিয়ে দেব। চুপ করো তো মা, তুমি আছো বড় লোকের ঘর নিয়ে, আমি তার ছোট্ট ঘরে যাব। তোমরা পছন্দ করো বা নাই বা করো। তাহলে আমার একটা কথা শোন, আমি থাকতে তুই এই ছেলেকে বিয়ে করতে পারবি না। আমি কিছুতেই বিয়ে দিব না। তোকে 2 দিনের সময় দিলাম, তুই ওই কৃষকের ছেলেকে ভুলে যা। আর যদি না করিস তাহলে কি হবে তা পরে জানতে পারবি। তখন মায়া রাগে খাবার খাওয়া রেখে টেবিল থেকে উঠে তার রুমে চলে আসছে। তখন মায়ের আম্মু বলল, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এখন মেয়েটা আবেগের মাঝে বলছে, একদিনে তো আর ভালোবাসা হয় না। তবুও তুমি তোমার মেয়েকে বোঝাও, আমি ওই কৃষি কাজ করা ছেলের সাথে বিয়ে দিব না। তুমি এখন খাবার খাওয়া শুরু করো, আমি ভালো করে বুঝিয়ে বলবো। তারপর মায়ের আব্বু খাবার খাওয়া শুরু করলো। মায়া ঘরে এসে বলতে লাগলো, আমার সাথে বিয়ে না দিলে পালিয়ে যাব তার কাছে। আর কি বললে, তাদের পছন্দ হয়নি? মনে হয় বিয়ে করে তারা থাকবে, বিয়ে করব আমি, থাকার চিন্তা আমার। তারা করে কেন? আমি যদি সুখে থাকি তাহলে তাদের সমস্যা কোথায়? আবার বলে বড়লোক ঘরে বিয়ে দিবে কেন? আমি তাকে ভালোবাসি, বড়লোক ঘরে যাব কেন? মাথাটা গরম করে ফেলেছি। বরফ কোথায়? বরফ দিতে হবে মাথায় ঠান্ডা করার জন্য। এই বলে মায়ের কিছু বরফ নিয়ে তার মাথায় ধরে রাখলো। কিছুক্ষণ পর বরফ রেখে না খেয়ে ঘুমিয়ে পড়লো। মায়ের আম্মু খাবার নিয়ে এসে কয়েকবার ডেকেছে, কিন্তু মায়ের ওঠেনি, ঘুমিয়ে পড়লো। এদিকে সকালে আমি উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর আব্বু এসে বললো কাকতাড়ুয়া বানাতে সাহায্য করতে। তারপর আমি আব্বুর সাথে কাকতাড়ুয়া বানাতে সাহায্য করতে লাগলাম। বানাতে বানাতে দুপুর হয়ে গেল। তারপর আমি গিয়ে নদী থেকে গোসল করে এসে খাবার খেয়ে নিলাম। তার মাঝে আব্বু কাকতাড়ুয়া বানানো শেষ করে দিয়েছে। তখন আব্বু বলল, এগুলো বিকালে নিয়ে ক্ষেতের মাঝে লাগিয়ে দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খাবার খাও, আমি কিছুক্ষণ পর নিয়ে যাচ্ছি। তারপর আব্বু চলে গেল। আমি আর কিছুক্ষণ রেস্ট নিয়ে 4টা কাকতাড়ুয়া নিয়ে হাঁটতে শুরু করলাম। ক্ষেতের সামনে এসে রেখে বাকিগুলো নিয়ে আসতে যাব, তখন চোখটা তাল গাছে দেখে গেল। তখন দেখলাম মায়া গাছের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। পাশে নীলাও দাঁড়িয়ে আছে। তখন আমি তাদের কাছে এগিয়ে যেতে লাগলাম, জিজ্ঞেস করতে আজ কিসের জন্য আসছে আবার? গতকাল তো অনুষ্ঠান শেষ, আজ আবার কিসের জন্য আসলাম? আমি তাদের কাছে এগিয়ে যেতে লাগলাম, জিজ্ঞেস করতে আজ কিসের জন্য আসছে আবার। তখন কাছে যাওয়ার পর দেখি মায়ের ঘুমিয়ে আছে। তখন আমি নীলাকে বললাম, কি ব্যাপার, আজ আবার এই গ্রামে আসলেন যে, কোনো অনুষ্ঠান আছে নাকি? তখন নীলা আমার উদ্দেশ্য করে বলল, আরে না, আজ কোনো অনুষ্ঠানে আসিনি, তবে আজ একটা পাগলের পাগলামো দেখতে আসছি। কি বলছেন? কোথায় পাগলি? আমি তো দেখতে পাচ্ছি না। আর বিশেষ করে আমাদের গ্রামে কোনো পাগলি নেই। আমি ওই পাগলির কথা বলছি না, আমি মায়া পাগলির কথা বলছি। ইনি যে পাগল এটা আগে জানি, নতুন করে বলার কি? ইনি হচ্ছে শহরের পাগলি। এই বলে আমি হাসতে লাগলাম। তখন নীলা বলল, তাই নাকি? আচ্ছা ইনি পাগলি হলো কবে, কি করে? গতকাল থেকে শুধু আপনার জন্য হয়েছে। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আমার জন্য? আমি আবার কি করলাম?
আমার বান্ধবীর প্রথম দেখায় মন চুরি করেছেন, তাই তো আপনার পাগলি হয়েছে। গতকাল সারা রাস্তায় আপনার কথা বলতে বলতে আমার কান ঝালাপালা করে ফেলছে। দেখা হলো গতকাল আর এর মধ্যে আমি তার মন চুরি করলাম কখন? এটা কি করে সম্ভব? সে আপনি বুঝতে পারবেন না। আপনি জানেন মায়া কখন আসছে এখানে? না, জানি না কখন আসছে। সেই সকালে ঘুম থেকে উঠে চলে আসছে আপনাকে একটিবার দেখার জন্য। প্রথম দেখায় আপনার প্রেমে পড়ে গেছে, আর এসে আপনার জন্য এখানে বসে আছে কখন আসবেন। তখন আমি অবাক হয়ে বললাম, কি বলছেন আপনি? এত সকালে আসছে, তাও আবার আমার জন্য? হুম, সকালে উঠে চলে আসছে শুধু আপনার জন্য। আমি তো নীলার কথা শুনে অবাক হয়ে গেছি। আমার জন্য নাকি এসে বসে আছে সেই সকাল থেকে। প্রথম দেখে এমন ভালোবাসা কি করে হয়? আমি কিছু বলতে গিয়ে বলতে পারলাম না। তখনই মায়ের ঘুম ভেঙে গেল, আর চোখ খুলে দেখলো আমি দাঁড়িয়ে আছি। তখন মায়া বসা থেকে উঠতে যাবে আর বলল, তুমি চলে আসছো, কখন থেকে অপেক্ষা করছি। তখন মায়া আমার কাছে এসে বলল, যাও তুমি পচা, আমি তোমার জন্য সেই কখন থেকে বসে আছি, আর তুমি মাত্র আসলে। আর তুমি শার্ট পরে আছো কেন? শার্ট খুলে ফেলো, তোমার শার্ট ছাড়া ঘরে ঘর থেকে। তখন আমি মনে মনে বললাম, এই মেয়ে তো দেখি আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করে দিছে এখন। তখন মায়া আবার বলল, তুমি জানো আমি কখন থেকে এইখানে বসে আছি? সেই সকাল থেকে বসে আছি তোমার জন্য। কেন আমার জন্য বসেছো কেন? আমি কি করলাম? তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলতে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, তাই তো তোমার জন্য এসে বসে আছি দেখার জন্য। দেখো, আমি তোমাকে ভালোবাসি না। আমি এত কিছু শুনতে চাই না। আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসবে। এটা কখনো সম্ভব হবে না, কারণ আমি হচ্ছে একজন কৃষকের ছেলে আর তুমি হচ্ছে মন্ত্রীর মেয়ে। এখন পার্থক্য বুঝতে পারলে কতটা আমাদের মাঝে দূরত্ব। তখন নীলাময় বলল, শুনেন, আপনি যে পার্থক্যটার কথা বললেন এটা তো মায়ার বলা উচিত ছিল আপনাকে, কিন্তু সেটা আপনি বলছেন। মায়া আপনাকে ভালোবাসে বলেই তো বলছে। আর এতটা দূর থেকে এসে সেই সকালে বসে আছে একটি নজর দেখার জন্য। এখন ভাবেন কতটা ভালোবাসলে এতটা পাগলামি করতে পারে, বুঝতে পারছেন? এখন দুজনের মধ্যে পার্থক্যটা দূরে সরিয়ে ভালোবেসে কাছে টেনে নেন। আপনি বুঝতে পারছেন না আমাদের মাঝে কতটা পার্থক্য। সে হচ্ছে মন্ত্রীর মেয়ে আর আমি গরিবের ছেলে। দেখো, আমি এত কথা শুনতে চাই না, কে ধনী কে গরিব। আমি শুধু এটাই বুঝি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে চাই। সারা জীবন তোমার ভাগলি হয়ে থাকতে চাই। দেখো, আমি ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? প্রথম দেখে কখনো ভালোবাসা হয় না, এটা ভালো লাগা, আর সেটার মাঝে আবেগ থাকে, ভালোবাসা থাকে না। বিশ্বাস করো, সত্যি বলছি, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি না, তোমার ফ্যামিলি কখনো এই ব্যাপার মেনে নিবে না। তাছাড়া আমার তোমাকে রাখার মতো কোনো দামি ঘরও নেই। আমার কিছু লাগবে না, তুমি যেমন করে রাখবে আমি থাকবো। আমার ফ্যামিলি না মানলে আমি পালিয়ে আসবো তোমার কাছে। এতগুলো ডায়লগ মুভিতে দিলেই মানায়, বাস্তবে না। আমি ভালোবাসতে পারবো না, এটা বলে আমি চলে আসতে লাগলাম। তখন মায়া নীলাকে বলল, আচ্ছা নীলা, তুই বলতো ছেলেরা কি ঘাটতারা হয়? আমার আইডিয়া অনুযায়ী ছেলেরা ঘাটতেরা হয় না। তাহলে এই শয়তানটা ঘাটতারা কেন? কি জানি কেন তোকে ভালোবাসতে চাইছে না। অন্য কোনো ছেলে হলে এতক্ষণে হ্যাঁ বলে দিত। আমার মনে হয় না রাজি হবে। রাজি হবে না মানে? দাঁড়া, এক্ষুনি রাজি করাচ্ছি। ভালোবাসার কথা তার মুখ দিয়ে বলাবো, তুই শুধু দেখ। কি করবি তুই এখন? তুই শুধু দেখ কি করি। ভালো করে বললাম তো, শুনলো না। এখন তার উল্টো করব। মন নিয়ে নিল, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এক কথায় এখন বলে ভালোবাসবো না, আমায় ফিরিয়ে দিচ্ছে। তারা দেখাচ্ছি মজা। তখনই নীলা বলে উঠল, এই, তোর আব্বু ফোন করছে, কি বলবো? ফোন রিসিভ করার দরকার নেই। তুই আমার গাড়িতে গিয়ে দেখ, একটা দড়ি আছে, সেটা নিয়ে আয়। নীলা অবাক হয়ে বলল, তুই দড়ি দিয়ে কি করবি? তুই নিয়ে আয়। তখন নীলাকে দড়ি নিয়ে আসলো। আর তখন মায়া বলল, আমি যখন ইশারা দিব তখন তুই এই দড়ি দিয়ে বাঁধা শুরু করবে এই শয়তানটাকে। নীলা অবাক হয়ে বলল, কি কি বলছিস তুই? বাঁধতে যাব কেন? যেটা বললাম করবি, বেশি কথা বলিস না। আচ্ছা ঠিক আছে। তখন মায়া দৌড়ে আমার কাছে এসে আমায় টেনে তাল গাছের কাছে নিয়ে এসে চেপে ধরলো। আর নীলাকে ইশারা দিতেই তখন নীলা আমায় বেঁধে ফেললো। তখন আমি বললাম, এই কি হচ্ছে? আমায় বাঁধছো কেন? খুব খোলো। না, খুলবো না। আগে বলো আমায় ভালোবাসো, তাহলে খুলবো। না, আমি বলবো না, আমি তোমাকে ভালোবাসি না। তখন মায়ের রাগী গলায় বলল,
তাহলে আমায় ভালোবাসবি না? না, আমি ভালোবাসতে পারবো না। দেখ, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। ভালোভাবে বলছি ভালোবাসতে। আমি বলেছি তো আমি ভালোবাসতে পারবো না। এতে জোর করে কি হলো? ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। জোর করেও পাওয়া যায়। দাঁড়া, আমায় ভালোবাসবি না তো তুই? আমার না হলে আমি কারো হতে দেব না। নীলা, গাড়িতে গিয়ে দেখ একটা চাকু আছে, সেটা নিয়ে আয়। আজ এর ওই জিনিসটা কেটে দেব, তাহলে আর কারো হতে পারবে না। আমি তো মায়ের কথা শুনে পড়ে বেক্কেল হয়ে গেছি আর ভয় পেয়ে গেলাম। তখন আমি বললাম, কি 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 বললে তুমি? এটা প্লিজ এটা করো না। তাহলে আমায় ভালোবাসতে হবে। না, ভালোবাসতে পারবো না, অন্য কিছু বলো। বিয়ে করতে হবে। সেটাও পারবো না, অন্য কিছু বলো। তাহলে কিছু করার নেই, চাকু নিয়ে আয় জলদি। তখন আমি ভয়ে তাড়াতাড়ি বলে দিলাম, ঠিক আছে আমি রাজি ভালোবাসতে, তবু আমার এই সম্পর্কটুকুর সাথে এমন করো না। তাহলে আই লাভ ইউ বলো। ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু আমার জান। এই বলে জড়িয়ে ধরলো আমায়। আশার আমাকে কিস করতে লাগলো। আমি মনে মনে বললাম, শয়তান মেয়ে, ব্ল্যাকমেল করে ভালোবাসার কথা বলে দিল। কখনো ভালোবাসবো না, একবার ছুটে বাসায় যাই। তারপর মায় আমার বাঁধন খুলে দিল আর আমার বাসায় যেতে চাইলো। তখন আমি বললাম, এখন না, আর কিছুদিন পর মায়েকে বললাম বাসায় যেতে, কারণ সকাল থেকে বসে আছে, কিন্তু মায়ের যেতে রাজি হয় না। সন্ধ্যায় জোর করে পাঠিয়ে দিলাম মায়াকে। তারপর আমি যে 4টি কাকতাড়া নিয়ে এসেছি সেগুলো লাগিয়ে চলে গেলাম বাসায়। এদিকে রাত্রে যখন মায়া বাসায় গিয়ে তার রুমে ঢুকতে যাবে, তখন তার আব্বু মায়াকে ডাকলো। কাছে যাওয়ার পর বলে, কোথায় গিয়েছিলে? গ্রামে গিয়েছিলাম আমার ভালোবাসার মানুষের কাছে। তোকে আমি ওই গ্রামে যেতে নিষেধ করেছি, তবুও কেন গেলি তুই? আমি আমার ভালোবাসার মানুষের কাছে গিয়েছি। তখন মায়ের আব্বু রেখে মাকে ঠাস করে 2টি চট দিয়ে বলে, তোকে আমি না বলার পরেও কেন গেলি তুই? তোকে না বললাম ওই ছেলের কাছে যাবি না? আজ থেকে তোর বাসা থেকে বাইরে যাওয়া নিষেধ। আমি গার্ডদের বলে রাখছি তুই যাতে আর ওই গ্রামের দিকে যেতে না পারিস। মায়া কান্না করতে লাগলো চর খেয়ে। আর এটা শুনে তখন মায়ের আম্মা এসে রাগি গলায় বলল, কি হলো, তুমি মেয়েটাকে মারলে কেন? এমনি মেরেছি, তুমি কথা বললে তোমারও চর দিতে বাধ্য হব। ওর কত সাহস! আমি না বলার পরেও গেছে। সামান্য একটা ফকির কৃষকের ছেলের সাথে গিয়ে মিশে সিট আমার মান সম্মান সব শেষ করে দিল। তখন মায়া কান্না করতে করতে বলল, সে যেমনই হোক, যত গরিব হোক না কেন, আমি তাকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আমি তার কাছে 1000 বার যাব। আমায় মেরে ফেললে ফেলো, তবুও যাব তার কাছে। এই বলে মায়া কান্না করতে করতে তার রুমে চলে গেল। তখন মায়ের আম্মু বলল, মায়ের কথা আমাদের মেনে নেওয়া উচিত। তুমি একটু চিন্তা করো, যদিও সে ছেলেকে নিয়ে সুখী হতে পারে, তাহলে আমাদের আর বাধা দেওয়া ঠিক হবে না। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে ঠাস করে একটা চট দিয়ে বলল। চুপ করো তুমি, তোমায় কথা বলতে বলিনি। তখন মায়ের আম্মু গালে হাত দিয়ে বলল, আমি কি ভুল কিছু বললাম? আমি ওই কৃষকের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব না। আমি কোনোদিনও এই সম্পর্ক মেনে নেব না, কোনোদিনও না। কেন, কৃষক ছেলে বলে কি হয়েছে? মেয়ে যদি সুখী হতে পারে তাহলে সমস্যা কোথায়? তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে আরো 2টি চট দিয়ে বলল, সামান্য একটা কৃষক ছেলের হাতে তুলে দিব আমার মেয়ে? সি, নো নেবার, কোনোদিনও না। যদি তুমি আর একবার ওই ছেলের কথা বলছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখন মায়ের আম্মু চুপ করে রইল, আর কিছু বলল না। তখন মায়ের আব্বা আবার বলে, আর একটা কথা তোমায় বলে রাখি, ভালো করে শুনে রাখো, তুমি মেয়েকে ঘর থেকে একা কোথাও বের হতে দিবে না। তুমি সাথে যাবে, শপিং মল ছাড়া আর কোথাও যেন না যাই। যদি ওই গ্রামের দিকে যাই তাহলে কিন্তু এর সাজা ভোগ করতে হবে, মনে থাকে যেন কথাটা। মায়ের আব্বু শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর মায়ের আব্বু রুমে চলে গেল, সাথে মায়ের আম্মু পিছন পিছনে চলে গেল। এদিকে মায়া ঘরে এসে কান্না করতে লাগে আর বলতে লাগে, আমি যদি আমার ভালোবাসার মানুষকে না পাই, তাহলে এই জীবন আমি শেষ করে দেব। এই বলে মায়া কান্না করতে থাকে। কিছুক্ষণ পর মায়া ফোন নিয়ে কান্না করতে থাকে। আমার ফোনে কলও দিল। মায়া আসার সময় আমার ফোন নাম্বারও নিয়ে আসছিল। এদিকে আমি খাবার খেয়ে শুয়ে আছি, তখন হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকে দেখে মায়া ফোন করেছে। মায়া যখন ফোন নাম্বার নিয়েছিল তখন কল দিয়েছিল, আর আমি নামও লিখে রেখেছিলাম। তখন রিসিভ করার পর ওপাশ থেকে কান্না করার শব্দ আসছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম আর মনে মনে বললাম, কি ব্যাপার, মায়া তো এখান থেকে হাসি খুশিভাবে গিয়েছিল, তাহলে এখন কান্না করছে কেন? তখন আমি বললাম, কি হয়েছে মায়া, কান্না করছো কেন, কিছু হয়েছে? মায়া কোনো কথা বলছে না, শুধু ফুপে ফুপে কান্না করতে লাগলো। মায়ের কান্না শুনে আমার কেন জানি খারাপ লাগতে শুরু করলো। আমার কেন জানি সহ্য হচ্ছে না তার কান্না। তখন আমি আবার বললাম, ওই পাগলি কি হয়েছে, কান্না করছো কেন, বলো মায়। তখন মায়া কান্না করতে করতে বলল,
আব্বু আমায় মেরেছে আর বলেছে তোমার কাছে যেন আর না যাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি তোমায়। এই বলে আবার কান্না করতে লাগলো মায়া। আমি কি বলবো বুঝতে পারছি না, কি বলে তাকে সান্ত্বনা দেবো সেটা বুঝতে পারছি না। মায়ের কান্না শুনে আমার এখন খুব খারাপ লাগতে শুরু করলো। মন তাকে এখন কাছে পেতে চাইছে, তার চোখের পানিগুলো মুছে দিতে ইচ্ছে করছে। হয়তো তাকে ভালোই বেশি ফেলেছি, তাই আর তার কান্না সহ্য করতে পারছিলাম না। মন চাইছে এখন তাকে কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে বলতেই, কান্না করছে কেন পাগলি, আমি আছি তো। কিন্তু তা পারছি না, এমনটা তো আগে হয়নি। হয়তো তাকে আমি ভালোবাসতে শুরু করে দিয়েছি, তাই মনটা তার প্রতি হারিয়ে যাচ্ছে। তখন মায়া আবার বলল, অনেক ভালোবাসি তোমায়, এখন একটু আসবে জড়িয়ে ধরে তোমায় বুকে মাথায় রেখে ঘুমিয়ে থাকবো চুপটি করে। আমি তোমাকে ভালোবাসি, কান্না থামা প্লিজ, আর কান্না করো না। আমার কি খারাপ লাগছে, তুমি যে কান্না করছো। আমি জানতাম তোমার ফ্যামিলি রাজি হবে না। তখন মায়া কান্না থামিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, তাহলে তুমি আগামীকাল এসে নিয়ে যাও আমায়। ঠিক আছে, তবে আগামীকাল আসতে পারবো না, খেতে কিছু কাজ আছে। তবে তার পরের দিন অবশ্যই আমার পাগলির কাছে যাব, কথা দিলাম। তখন মায়া ফুপিয়ে ফুপিয়ে বলে, ঠিক আছে, আমিও কিন্তু তোমার সাথে চলে আসব, তোমার সাথে কিন্তু আমায় নিয়ে আসবে। সেটা নয় পরে দেখা যাবে, এখন তো কান্না থামাও। আচ্ছা, কান্না থামবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আমায় কিস করতে হবে, তাহলে থামাবো কান্না। কিন্তু সেটা কি করে? তুমি তো আমার সামনে নেই, তাহলে কিস করবোটা কি করে? তুমি এখন ফোনই কিস করো, আমি ফোনটা আমার গালে ধরছি, তাহলেই হবে। কিন্তু আমি কিস করলে তো আমার ফোনে সে কিস পাবে, তোমার ওইখানে কি করে যাবে? তখন মায়েরা গিয়ে বললো, এত কিছু জিজ্ঞেস করো কেন? তোমাকে বলছি তুমি কিস করো, এত কথা বলছো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি, রাগ করছো কেন? হুম, দাও জলদি। তখন আমি দুইটা কিস করলাম। তখন মায়া আমায় 4টা কিস করলো আর বললো, আই লাভ ইউ আমার জান। লাভ ইউ টু আমার পাগলি। জানো এখন আমার কি করতে মন চাইছে? মন চাইছে তোমায় শক্ত করে জড়িয়ে ধরি, তোমার বুকে মাথা রেখে চুপটি করে ঘুমিয়ে থাকতে। বিয়ে হয় না, তারপর তো বাকিটা জীবন আমার বুকে মাথা রেখে ঘুমোতে পারবে। চিন্তা করো না, এখন ঘুমিয়ে পড়ো চুপটি করে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। তারপর মায়া ফোনটা কেটে দিল। আমি ফোনটা রেখে তখন মনে মনে ভাবতে লাগলাম, বলে তো ফেললাম যাবো, কিন্তু কি করে যাই, যাওয়ার মতো টাকাও নেই। আচ্ছা সকাল হোক, তারপর না হয় জাহিদকে বলে দেখি কী করা যায়। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কাকতারও নিয়ে খেতে চলে গেলাম, গিয়ে সবগুলো কাকতারও লাগিয়ে দিলাম। আর তারপর বাসায় চলে আসলাম। আসার পর আব্বু বললো, কোথাও গিয়েছিলি এত সকালে? খেতে গিয়েছিলাম কাকতারগুলো লাগাতে। সবগুলো লাগানো শেষ হলো? সবগুলো শেষ। আচ্ছা এখন আয় নাস্তা করে নেই। আচ্ছা তুমি ঘরে যাও, আম্মুকে বলো খাবার রেডি করতে, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আব্বু চলে গেল, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আব্বু আম্মু আমি সবাই মিলে খেতে বসলাম। এদিকে মায়ের সকাল উঠে ফ্রেশ হয়ে তার ফোনে টাইম দেখতে যাবে, তখন দেখলো তার ফোন নেই। তখন সে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। মায়ের দৌড়ে নিচে গেল, গিয়ে দেখে তার আব্বু খাওয়ার জন্য বসে আছে, তার পাশে তার আম্মু ছিল। তখন মায়া বলল, আম্মু আমার ফোন কোথায়, খুঁজে পাচ্ছি না কেন? তখন মায়ের আব্বু বলল, তোর ফোন আমি নিয়েছি, আজ থেকে তোর ফোন চালানো নিষেধ। তখন মায়ের রেগে বলে, কেন নিষেধ? আমার ফোন দাও বলছি, নয়তো খুব খারাপ হবে। যা খুশি কর, ফোন দেওয়া যাবে না। টিভি আছে, টিভি দেখবি আর সারাদিন ঘরে থাকবি, তোর বাইরে যাও নিষেধ। তখন মায়ের রেগে তার পাশে কাছে কিছু জিনিস ছিল সব ভেঙে ফেলে আর বলে, আমার ফোন দাও বলছি, যদি না দাও তাহলে আমি এক্ষুনি চলে যাব। তখন মায়ের আব্বু বলে, তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না আমার অনুমতি ছাড়া। আমি সবাইকে বলে দিয়েছি তোকে যেন এই বাড়ির বাইরে কোনো মতে যেতে না দেয়। তখন মায়ের কান্না করতে করতে বলল, আম্মু তুমি কিছু বলো না, বলো আমার ফোনটা দিতে, আমার জানটার সাথে কথা বলবো। মায়ের আম্মু কোনো কথা না বলে চুপ করে রইল। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে উদ্দেশ্য করে বলল, আমার একটা মিটিং আছে, যাচ্ছি। মেয়ে যেন এই বাড়ির বাইরে যেতে না পারে, যদি যায় তাহলে কিন্তু এর সাজা তোমাকে ভোগ করতে হবে। এই বলে মায়ের আব্বু উঠে চলে গেল, আর মায়া বসে কান্না করতে লাগলো। এদিকে আমি খাবার কি কিছুক্ষণ রেস্ট নিয়ে জাহিদকে ফোন দিলাম, বললাম আসতে কথা আছে। তখন জাহিদ বলল তার বাসায় যেতে, কেউ নেই তার বাসায়। আমি বললাম ঠিক আছে আসছি। তারপরে ফোন কেটে দিয়ে আমি আসতে যাব, তখন আম্মু দেখে বলল, কোথাও যাবি নাকি এখন? হ্যাঁ আম্মু, একটু জাহিদের বাসায় যাব, কথা আছে। কেন, কিছু বলবে? না কিছু না, এমনি বললাম, যা তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ পর চলে আসবো। তারপরে আমি জাহিদের বাসায় চলে গেলাম, গিয়ে দেখি জাহিদ বাইরে বসে আছে। আমায় দেখে বলল, আরে দোস্ত, এসে গেছিস, আই বসে পড়। তারপর আমি বসে জাহিদকে বললাম,
আঙ্কেল আন্টি কোথায় গেছে? ঢাকা গিয়েছে আজ সকালে। কিসের জন্য? কোনো কাজ আছে নাকি? কোনো কাজ না, আমার মামার বাড়ি গেছে। তাহলে তুই গেলি না কেন? আমার একটা কাজ আছে, একজন লোক এসে কিছুটা টাকা দিবে, তাই আজ থেকে গেলাম। আগামীকাল যাব। এখন তুই বল, কিসের ফোন দিয়েছিলি? মায়াকে চিনিস তুই? কোন মায়ের কথা বলছিস তুই? মন্ত্রীর মেয়ে মায়া। চিনতে পারছি। কেন, কি হয়েছে? মায়া আমায় ভালোবাসে আর আমি এখন। জাহিদ আমার কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, কি বলিস কি তুই? সত্যি দুজনেই দুজনকে ভালোবাসি। তাহলে তো এইটা খুশির খবর। মিষ্টি কই, জলদি নিয়ে আই। আরে কথাগুলো আগে শুনে এত লাভাস না। বল। গতকাল মায়া বলল মায়ের আব্বু মায়াকে মেরেছে আমার কাছে না আসার জন্য। আমি জানতাম এমনি কিছু একটা হতে পারে, এখন না হলেও পরে হতো, কারণ এই মন্ত্রী একটু অহংকারী টাইপের। এখন কি করি বলতো? মায়া আবার বলল তার বাসায় যেতে, অনেক কান্নাকাটি করেছে। আমি জানি তুই গেলে তোকে অপমান করবে, গরিব বলে আরো নানান কথা শুনিয়ে দিবে। হ্যাঁ, আমিও জানি এমন কিছু একটা হবে। আমি মাকে বলেছিলাম তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, কারণ তার সাথে আমার যায় না। আমি গরিব কৃষকের ছেলে আর সে মন্ত্রীর মেয়ে, কিন্তু মায়া কোনো কথাই শুনলো না। দেখ, সত্যিকারের ভালোবাসা কখনো ধনী গরিব বুঝতে চায় না, শুধু এইটাই বুঝতে থাকে তার সারা জীবন সাথী হিসেবে প্রয়োজন। তাহলে এখন কি করব বল? আচ্ছা, তুই একটা কাজ কর, তুই তোর আব্বুকে বল তুই একটা মেয়েকে পছন্দ করিস। তারপর তোর আব্বুকে নিয়ে মায়ের আব্বুর সাথে তাদের দুইজনের ব্যাপারে কথা বলিয়ে দেখ কি বলে। তোর আব্বু গেলে মনে হয় না কিছু বলবে। আমার মনে হয় না আব্বু যাবে যদি শুনতে পারে মন্ত্রীর মেয়ে। আরে যাবে যাবে, তুই গিয়ে বলে দেখ। ঠিক আছে, কিন্তু আমি বলতে পারবো না। তুই বলবি কি আব্বুকে? ঠিক আছে, তাহলে আমি না হয় বলবো। আমার কি মনে হয় জানিস, মায়াকে যেহেতু তার আব্বু মেরেছে আমার কাছে না আসার জন্য, তাহলে নিশ্চয়ই আমাদের দুজনে ভালোবাসা মেনে নেবে না। তা ঠিক বলেছিস, কিন্তু তবুও যেতে হবে। গিয়ে দেখ কি বলো। হ্যাঁ বলিসি, যখন যাব গিয়ে দেখি কি হয়। নয়তো আর একটা কাজ করতে পারিস তুই। কি করতে পারি? দেখ, এমনি তোর আব্বু অসুস্থ, এত দূরে এখন নিয়ে যাওয়া ঠিক হবে না। তুই তোর আব্বুকে পড়ে এই কথা বল, আর এখন নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আগে তুই গিয়ে দেখা করে আয়, আর কথা বলেও আয় মায়ের আব্বু আম্মুর সাথে। তারপর যদি তারা বলে তোর আব্বুকে আম্মুকে নিয়ে যেতে, তারপর না হয় নিয়ে যাবি। আচ্ছা তাহলে তাই হবে, আমি গিয়ে কথা বলে আসি। পরে যদি সব ঠিক থাকে তাহলে আব্বুকে নিয়ে যাব। তাই কর। কিন্তু আরেকটা সমস্যা এখানে। কি সমস্যা? আমার কাছে সেখানে যাওয়ার মতো টাকা নেই, আর পরার মতো আমার ভালো কিছু নেই। না আছে ভালো প্যান্ট, না আছে শার্ট। আচ্ছা, এই কথা তাহলে। হুম। আরে মন খারাপ করিস না, ভাড়া চিন্তা করতে হবে না তোর। আমি আগামীকাল যাব, আমার সাথে যাবি? আর ঢাকা আমার একটা চাষার দোকান আছে শার্ট প্যান্টের, সেখান থেকে নিয়ে দিব। তার কাপড় চিন্তা করতে হবে না। তখন আমি জাহিদের দিকে তাকালাম, তাকে বললাম, তুই আমায় অনেক সাহায্য করেছিস দোস্ত। আমি জানি না এগুলো কি করে পরিশোধ করব। আমি একটা জব নিয়ে তোর সব টাকা পরিশোধ করে দেব। দেখ, রাগ তো তোর বাজে কথা। বন্ধু হয়ে যদি সাহায্য করতে না পারি তাহলে কিসের বন্ধুত্ব? তুই বিপদে আছিস, তাই তোর বিপদে আমি আছি। একদিন যদি আমি বিপদে পড়ি তাহলে সেদিন তো তুই থাকবি। আর তোর কাছে আমি টাকা চেয়েছি, টাকা দিতে হবে না। আমি সবসময় তোর সাথে আছি, কিন্তু টাকা তো তোকে দেবই, সেটা বললেও না বললেও। আচ্ছা, এই কথা এখন থাক। আগামীকাল কখন যাবি এইটা বল। আগামীকাল সকালে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে চলে আসিস রেডি হয়ে আমার বাসায়। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, লিমাকে কি তুই ভালোবাসিস? মানে ভালোবাসি, কিন্তু বলতে ভয় করে। হ্যাঁ বুঝতে পারছি। আরেকটা কথা কি জানিস, লিমা তোকে ভালোবাসে, কিন্তু এই কথা বলতে তার নাকি ভয় করে। আমি বুঝতে পারছি যে লিমা কিছু একটা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। কিন্তু লিমা তো বললো তোকে নাকি অনুষ্ঠানের দিন তার ভালোবাসার কথা জানিয়ে দেবে। কিছু বলিনি তোকে? কিছু বলেনি তো, শুধু একবার হাত ধরেছিল আর আমার ঠোঁটের কাছে এসেছিল, কিন্তু তারপর দৌড়ে চলে গেছে। বোকা কোথাকার। তবু তুই বুঝতে পারলি না যখন চলে গেছে? তুই গিয়ে হাতটা ধরে বলে ফেলতি ভালোবাসিস। আমার ভয় করছিল বলতে। শালা তোকে দিয়ে কোনো কাজ হবে না। চল তো, ভয় পেলে হবে না। আজ তোকে গিয়ে প্রপোজ করতে হবে। তখন জাহিদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, এখন না দোস্ত, পরে বলবো। পরে বলতে বলতে তাকে কেউ নিয়ে চলে যাবে, এখনই চল। কিন্তু আমার ভয় করছে। আমি কিছু বলতে যাবো তখনই কেউ পেছন থেকে এসে কাশি দিল। তাকে দেখে লিমা দাঁড়িয়ে আছে, হাতে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, এই দেখ, নাম নিতে না নিতে হাজির।
তোর আর কষ্ট করে যাওয়া লাগলো না, কিন্তু লাঠি নিয়ে আসলো কেন? তখন লিমা বলল, এসেছি, কিন্তু আজের হাড্ডিগুড্ডি সব ভাঙবো। তখন তো আমি অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? কত সাহস, আমি থাকতে বলে সে নাকি সিঙ্গেল, আজও প্রেম করে না। তখন জাহিদ বলে উঠলো। এই মিথ্যা কথা আমি কাউকে বলিনি। তখন লিমা সে জাহিদের কলার ধরে 2টা বাড়ি মেরে বলল। আজ ফেসবুকে রং তুলি নামে আইডিতে কি বলেছিস? তখন জাহিদ চুপ করে রইল। তখন লিমা আবার যে বাড়ি দিতে যাবে, তখন আমি লাঠি লিমার হাত থেকে নিয়ে বললাম, আরে ভুলে বলে ফেলেছে, তখন তো রিলেশন করেনি তোমার সাথে, তাই বলেছে। কিন্তু তুমি কি করে জানলে? আমি জানবো না তো কে জানবে? আইডিটা আমার। হো, এই কথা। অনেক দিন ঘুরেছি এর পেছনে, জানি আমি ভালোবাসি, তবুও ঘুরিয়েছে না বলে। আমি মেয়ে মানুষ হয়ে কি করে আগে বলি? কত কিছু করে বুঝিয়েছি, কিন্তু তবুও চুপ করে রয়েছে। আজ সব হিসেব নিব। তখন জাহিদ করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল। মারবে নাকি আমার? তখন লিমা রাগী গলায় বলল। না, আদর করব। তখন আমি বললাম, আরে যা হওয়ার হয়েছে, এখন দুজন দুজনকে ভালোবাসার কথা বলে দাও। জাহিদ, তুই প্রথম বল। কিন্তু ভয় করছে। তখন লিমা রাগী গলায় বলল। লাঠি কই আমার, দাও তো, এর ভয় আমি বের করছি। ওগো আমার সুন্দরী, রাগে তো দেখেছি কম হয়নি, রাগটা একটু কম করো। বউ হয়ে আমার কাছে আসো, কথা দিলাম সারা জীবন বুকে জড়িয়ে রাখবো তোমায়, কষ্ট পেতে দিব না। তোমায় হবে কি আমার আব্বু আম্মুর বৌমা। তখন লিমা গ্লাস হাতে নিয়ে বলল। হবে না মানে? আমি তো রাজি আছি, ডাকো এখন চাইলে কাজী। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরলো। আর আমি বললাম, তাহলে এই দুজনের প্রেম চলতে থাকুক, আমি যাচ্ছি, পরে আসবো আবার। ততক্ষণে আমার বন্ধুকে সামলে রাখো লিমা। ঠিক আছে। তখন আমি লাঠি নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বাইরে বসে আছে। তখন আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু একটা কথা বলার ছিল। কি বলবি বল। আমি আগামীকাল একটু ঢাকা যাব জাহিদের সাথে। ঠিক আছে, টাকা না হয় যাবি, কিন্তু বাবা আমার কাছে তো কোনো বেশি টাকা নেই, 100-এর মতো আছে, তা দিয়ে কি তোর হবে? টাকা লাগবে না আব্বু, জাহিদ সব খরচ দেবে, আমার কোনো টাকা লাগবে না। ঠিক আছে, যাস। তারপর আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফোনটা নিয়ে ভাবতে লাগলাম, মায়েকে তাহলে ফোন করে বলে দিই আমি আগামীকাল আসছি। তখন ফোনটা নিয়ে মাইকে কল দিলাম, কিন্তু মায়ের ফোন বন্ধ বলছে। অনেক ট্রাই করলাম, কাজ হলো না। তখন মনে মনে ভাবতে লাগলাম, কি ব্যাপার, মায়ের তো ফোন বন্ধ করার কথা না, কিছু হয়েছে নাকি আবার? না, কি আর হবে, এমনও হতে পারে ফোনে চার্জ নেই। থাক, আগামীকাল কিনে হয় কথা হবে। তারপর ফোনটা রেখে একটু ঘুমিয়ে তারপর উঠে সারাদিন ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে জাহিদের বাসায় চলে গেলাম। যাওয়ার পর জাহিদ বলল, তুই আসিস, চল এখন যাওয়া যাক। চল। আচ্ছা, তুই যে এখন যাচ্ছিস, মায়াকে বলছিস এই কথা? না, এখনো বলিনি। কেন, জানিয়ে দে তুই যাচ্ছিস, আজ তার কাছে শুনলে খুব খুশি হবে। গতকাল থেকে ফোন বন্ধ মায়ের। সকালে উঠে ট্রাই করেছি কিন্তু লাভ হয়নি, ফোন বন্ধ। এখন আমার ফোন বন্ধ হয়ে গেছে, মনেই ছিল না ফোনটা চার্জ দিতে। তাহলে আবার ফোন দিয়ে কল করে কথা বল। ফোন নাম্বার জানা নেই। দূর না, তুই কোনো কাজেরই না, নিজের গার্লফ্রেন্ডের ফোন নাম্বার মনে রাখতে পারিস না। থাক, বাদ দে, মায়ের বাসায় গেলে না হয় দেখবে, আর সার্ভিস হিসেবে দেখবে। কথাটা খারাপ বলিস নাই, ভালোই বলেছিস। আচ্ছা চল তাহলে। তারপর দুজনে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। 3 ঘন্টা পর পৌঁছে গেলাম ঢাকা। গাড়ি থেকে নামার পর জাহিদ বলল, চল এখন থেকে প্যান্ট শার্ট নিয়ে দিই। চল। আচ্ছা, তো চাচার দোকান কোথায়? আর একটু সবে চাষার দোকান, চল ঘিরেই দেখতে পারবি। তারপর জাহিদ তার চাচার দোকানে নিয়ে গেল আমায়। গিয়ে সালাম দিল তার চাচাকে। সালামের জবাব দেওয়ার পর জাহিদ তার চাচাকে বলল, কেমন আছো চাচা? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি চাচা, আমার একটা প্যান্ট আর শার্ট লাগবে। ঠিক আছে, যা লাগবে নিয়ে নে। তারপর জাহিদ একটা প্যান্ট আর একটা শার্ট নিয়ে দিল, আর আমায় বলল, এইগুলো পরে আই এখন। আচ্ছা, কিন্তু কোথায় পরবো গিয়ে? এই তো তোর সামনে ট্রায়াল রুম আছে, সেখানে গিয়ে পরে আই। ঠিক আছে। তারপর আমি প্যান্ট শার্ট নিয়ে গিয়ে দিলাম একটা ট্রায়াল রুমে। সেখানে গিয়ে পরে কিছুক্ষণ পর বের হলাম। তখন জাহিদ আমায় দেখে বলল, খুব সুন্দর লাগছে তোকে। থাক, আর পাম মারতে হবে না। এই জন্য তার প্রশংসা করতে নেই, যা শালা, আর বলবো না। আচ্ছা থাক, রাগ করিস না, এখন চল যাওয়া যাক। চল। তারপর জাহিদ তার চাচার কাছে গিয়ে টাকা দিতে চাইলো, কিন্তু নিল না। জাহিদ জোর করে 1000 টাকা দিয়ে বিদায় নিয়ে চলে আসলো। বাইরে আসার পর আমি বললাম, আচ্ছা, মন্ত্রীর বাসা কোথায়? জাহিদ অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, সে কি রে, তুই বাড়িটাও চিনিস না? না, চিনি না তো।
তাহলে প্রেম করতে গেলি কেন? ফোন নাম্বার জানা নেই, বাসার ঠিকানাও জানা নেই। আর আমি কি এগুলো জিজ্ঞেস করছি নাকি? কথা হলো সেদিন, প্রেম হলো দুদিন, ঠিকানা নিব কি করে? হুম, বুঝতে পারছি। চল, আমি তোকে যাচ্ছি মন্ত্রীর বাসা। ওরা ওরা আচ্ছা চল। তারপর দুইজন মিলে একটা গাড়ি নিয়ে মন্ত্রীর বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। কিছুক্ষণ পর চলে গেলাম। গাড়ি থেকে নেমে আমি বললাম, আচ্ছা দোস্ত, আমরা তো মন্ত্রীর বাসায় যাচ্ছি, তাহলে খালি হাতে কেন যাচ্ছি? কারণ বাসায় গেলে তো কিছু নিয়ে যেতে হয়। তখন জাহিদ তার মাথায় হাত দিয়ে বলল, একদম ভুলে গেছি। কি ভালো কথা মনে করিয়ে দিলি। চল, কিছু ফল কিনে নিয়ে আসি। তারপর কিছুটা সামনে গিয়ে একটা ফলের দোকান থেকে কিছু ফল নিয়ে নিলাম। নিয়ে মন্ত্রীর বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর মন্ত্রীর বাসার সামনে চলে আসলাম। এসে তাদের বাসার দিকে তাকিয়ে আমি অবাক। তখন আমি বললাম, দোস্ত, এটা কি বাড়ি নাকি রাজপ্রাসাদ? কত সুন্দর। সুন্দর তো থাকবেই, মন্ত্রী বলে কথা। ভিতরে চল, আরো অবাক হতে পারিস। তারপর আমি আর জাহিদ গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যাব। তখন একজন দারোয়ান এসে বলল, কি চাই আপনাদের? এমন না বলে বাসায় ঢুকলেন কেন? তখন জাহিদ দারোয়ানকে বলল, জি, আমরা গ্রাম থেকে আসছি মন্ত্রী সাহেব এর সাথে কথা বলতে। আমাদের কি মন্ত্রী সাহেবকে চিনেন? চিনে আপনাদের? আচ্ছা দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর দারোয়ান চলে গেল। কিছুক্ষণ পরে সে বলল, আসেন, ভিতরে আসেন। তারপর আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে যাওয়ার পর দেখতে পেলাম অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, তারা হয়তো বডিগার্ড। কিন্তু তার সামনে যাওয়ার পর দেখি 8 থেকে 10টা গাড়ি, সাথে BMW। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে আছি আর দেখছি সব। এক পাশে ঝর্ণা বসানো, তারপর তার পাশে ফুল গাছ, গোলাপ ফুল, আরও কত রকম ফুল। হঠাৎ জাহিদ বলল, কি রে, আর কত দাঁড়িয়ে দেখবি? এবার তো চল ভিতরে। আচ্ছা ঠিক আছে চল। তারপর আমরা বাসার ভিতরে চলে গেলাম। গিয়ে দেখি মন্ত্রী সাহেব বসে আছে অন্যদিকে তাকিয়ে। তাকে দেখে মনে হচ্ছে একটু রাগের মাথায় আছে আর চিন্তার মধ্যে আছে। তখন আমি গিয়ে সালাম দিলাম, কিন্তু মন্ত্রী সাহেব কোনো উত্তর দিল না। তখন আমি বললাম, কেমন আছেন? কোনো কথা বললো না, চুপ করে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। কিছুক্ষণ পর বলল, নাম কি? যে আমি গ্রাম থেকে আসছি, আমার নাম নীরব। তখন মন্ত্রী সাহেব আর কিছু বললো না, মনে মনে কি জানি ভাবতে লাগলো। তখন আমি জাহিদকে বললাম, জাহিদ, ফলগুলো কোথায়? টেবিলে নিয়ে রাখ। আচ্ছা ঠিক আছে। তারপর ফলগুলো টেবিলে রাখতে যাবে, তখন মায়ের আম্মু এসে বলল, দাও বাবা, আমার কাছে ফলগুলো দাও, আমি রাখছি। তারপর জাহিদ ফলগুলো দিয়ে দেয় আর মায়ের আম্মু ফল নিয়ে টেবিলের উপর রাখে। তখন জাহিদ বলে, আন্টি, ওয়াশরুমে যাব। চাপ দিয়েছে একটু। কোন দিকে ওয়াশরুম? তখন মায়ের আম্মু বলে। আমার সাথে আসো। তারপর জাহিদ তার পেছনে পেছনে যায় একটা রুমে। যাওয়ার পর মায়ের আম্মু বলল, আচ্ছা, আমার মেয়ের জামাইকে? এই তো দাঁড়িয়ে আছে যে মন্ত্রী সাহেব, এর সামনে সেটাই। মাশাল্লাহ, আমার মেয়ের পছন্দ আছে বলতে হবে, তাই তো এমন পাগলামি শুরু করে দিচ্ছে। আচ্ছা আন্টি, মায়া কি বাসায় আছে? সে কি, তোমরা কি মায়ের সাথে দেখা করতে আসছো? নীরব আসছে আপনাদের সাথে কথা বলতে আর মায়ের সাথে কথা বলতে। কিন্তু মায়া তো গতকাল রাতে পালিয়ে গেছে তার কাছে, বললো গ্রামে চলে যাবে, আর আমি পালিয়ে যেতে সাহায্য করেছি। মায়ের আব্বু এই সম্পর্কে অমত। তখন জাহিদ অবাক হয়ে বলল, কি বলছেন আন্টি? মায়া তো এখনো যায়নি। কি, যায়নি? হুম, গ্রামে গেলে অবশ্যই দেখতাম তাকে যায়নি। তোমরা বড্ড বড় ভুল করেছো আজ এসে। নিশ্চয়ই কিছু একটা হবে তোমাদের উপর। জাহিদ ভয়ে চুপ করে রইল মায়ের আম্মুর কথা শুনে। তখন মায়ের আম্মু আবার বলল, মায়া পালিয়ে গেছে বলে আমায় অনেক মেরেছে, আর ইতিমধ্যে পুলিশকে খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে। মায়াকে যেখান থেকে পাই তুলে নিয়ে আসবে। মায়ের আব্বু একদম রাজি নেই সম্পর্কে। তখন জাহিদ মায়ের আম্মুকে বলল, আচ্ছা আন্টি, কেন রাগি না? নীরব গ্রামের গরিব ছিল বলে? সেটা তো আছেই, তার পেছনেও আরো একটা কারণ আছে, যেটা আমি জানতাম না, গতকাল রাতে শুনতে পেলাম। কি কারণ আন্টি সেটা? মায়ের আব্বু মন্ত্রী পদে আসার আগে নাকি একজনের সাথে হাত মিলিয়েছে মন্ত্রী হবে বলে, আর সেই লোকটা মায়ের আব্বুকে মন্ত্রী বানিয়ে দেবে বলেছে। কিন্তু তার বিনিময়ে মায়াকে তার ছেলের সাথে বিয়ে দিতে হবে, এই শর্ত দিয়েছিল। আর মায়ের আব্বু তখন রাজি হয়ে যায়, সে মন্ত্রী হবে বলে, তারপর মন্ত্রী করে দিয়েছে। এখন তার বিনিময়ে মায়াকে তার ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, আর এই জন্য রাজি হচ্ছে না। আচ্ছা আন্টি, ছেলেটা কি আর সেই লোকটাকে আপনি জানেন? আমি সঠিক বলতে পারছি না কে, তবে আমি মায়ের আব্বুর পার্সোনাল গার্ডের কাছ থেকে শুনেছি এগুলো তার গার্ড সব শেষ এটাই বলেছে। ছেলেটা নাকি সারাদিন নেশায় থাকে আর অনেক মেয়ে নিয়ে রাত কাটায় হোটেলে। কি বলছেন আন্টি? তাই তো আমি মাকে
পাঠিয়ে দিয়েছি যাতে গ্রামে চলে যায়। আর এই জন্য আমাকে মেরেছে। আর সেই গার্ডকে কি করেছে এটা আমি জানি না। আর এখন তুমি বললে মা যায়নি, তাহলে আমার মেয়েটা কোথায় এখন? চিন্তা করবেন না আন্টি, মায়া যেহেতু নীরবকে ভালোবেসে তাহলে নিশ্চয়ই গ্রামে যাবে। তাই যেন হয়। আচ্ছা আন্টি, আমরা এখন কি করব? দেখো কোনো মতে বুদ্ধি করে পালিয়ে যেতে পারো কিনা। যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও। তোমার বেশি কিছু না হলেও নীরবকে অবশ্য কিছু করবে, এমনকি মেরে ফেলতেও পারে। জলদি যাও। আচ্ছা ঠিক আছে। এই বলে যে চলে আসতে যাবে তখন মায়ের আম্মু আবার বলে, এ কি বাবা, তুমি না ওয়াশরুমে যাবে? ওয়াশরুমে এই দিকে চলে যাচ্ছ কেন? তখন জাহিদ দৌড়ে আসে আর ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পর বের হয়ে দৌড় দিয়ে নিচে গেল। আর এদিকে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো উত্তর পেলাম না মায়ের আব্বুর কাছ থেকে। কিন্তু মায়ের আব্বু মনে হচ্ছে কারোর সাথে চ্যাট করছে। তার কিছুক্ষণ পর মায়ের আব্বু একটা কাশি দিয়ে আমায় বলল। চলো আমার সাথে। তখন আমি বললাম, কোথায় যাব? গেলেই দেখতে পারবে, কথা না বলে সোজা চলো। এই বলে মায়ের আব্বু যেতে লাগলো। তখন আমিও যেতে লাগলাম তার পিছনে। হঠাৎ জাহিদ পিছন থেকে আমার হাত ধরে বলল। দাঁড়া, যাস না, আমার কথা শোন আগে। তখন আমি জাহিদকে বললাম, এখন কথা বলার সময় নেই, চল আগে শুনে আসি মায়ের আব্বু কি বলে। আমি যেতে বলছি তার সাথে। আরে আগে আমার কথা দিয়ে চল। না, এখন কিছু শুনবো না, চল। তখনই মায়ের আব্বু পিছন ফিরে বলল, কি হলো, দাঁড়িয়ে আসো কেন, আসো। আসছি। এই বলে জাহিদকে টেনে নিয়ে যেতে লাগলাম। তারপর মায়ের আব্বু তাদের বাসার পিছনে দিকে আমাদের নিয়ে গেল। যার পর দেখতে পেলাম সেখানে একটা ঘর, পুরনো, মনে হচ্ছে এই ঘরে দারোয়ান থাকে। তখন আমি ঘরের দিকে লক্ষ্য করলাম। আমার কাছে মনে হচ্ছে কেউ আছে এই ঘরে। আমাদের নিয়ে ঘরে যাওয়ার পর দেখতে পেলাম তখন সেখানে 8 থেকে 10 জন লোক দাঁড়িয়ে আছে। আমি তো দেখে অবাক। তখন মায়ের আব্বু বলল, এরা আমারই লোক, এদের আমি সহজে ডাকি না, কিন্তু আজ একটা কাজে ডাকতে হলো। কেন, কি হয়েছে আজ যার কারণে ডাকতে হলো? সেটা একটু পরে জানতে পারবে, এখন এদিকে আসো। তখন আমি কাছে যাওয়ার পর মায়ের আব্বু রাগী গলায় বলল, আমার মেয়েকে তো ভালো করেই তোর প্রেমের জালে ফাঁসিয়েছিস। তখন আমি অবাক হয়ে গেলাম তার এমন ব্যবহার দেখে, আর বললাম, কি বলছেন এগুলো? প্রেমের জালে ফাঁসিয়েছি মানে? কি, সত্যি কথা বললাম বলে অবাক হলি? তোদের মতো ছেলেকে আমার ভালো করে চিনা আছে। আপনি ভুল ভাবছেন, আমি কিন্তু সত্যি মায়াকে ভালোবাসি। তখন জাহিদ বলল, আঙ্কেল সত্য, নীরব মায়াকে অনেক ভালোবাসে। তুই চুপ কর, তোকে কথা বলতে বলিনি। সত্যি ভালোবাসিস না মিথ্যা তা আমি জানি। কি ভাবছিস আমি কিছু বুঝতে পারবো না? তোর মতলব কি? তোদের মতো গরিব ভিখারিকে চিনা আছে তিলে তিলে। দেখুন, আমরা গরিব, তাই বলে ভিখারি বলে গালি দেবেন না। হয়তো আপনার মতো এত বড় বাড়ি, গাড়ি, টাকা পয়সা নেই, কিন্তু আপনার চেয়ে বেশি ভালোবাসি গরিবের আছে, সেটা আপনার ঘরে নেই। ভালোবাসা দিয়ে কি হবে, টাকাই সব। তোদের ভিখারি বলবো না তো কি বলবো? তোরা তো মনে হয় 3 বেলা ঠিক মতো খেতে পারিস না, আবার আমার মেয়েকে নিয়ে প্রেমের জালে ফাঁসিয়েছিস। নিয়ে খাবে কে, তোর বাপ? আপনি কিন্তু মুখের ভাষা খারাপ করছেন। মা বাবাকে আনছেন কেন এখানে টেনে? তোদের মতো ভিখারির জন্য এ ভাষায় ঠিক আছে। কি ভাবছিস তুই আমার মেয়েকে তোর প্রেমের জালে ফাঁসিয়ে সব কিছু আমার কাছ থেকে নিয়ে যাবি? তা আমি কোনোদিনও হতে দেব না। আর তুই ভাবলি কি করে তোর মতো ছোট লোকের ঘরে আমার মেয়েকে দিব? আপনাকে আবারও বলছি, ভদ্রভাবে কথা বলুন। আর কি বলেন, আমি আপনার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছি? আপনার মেয়ে উল্টো আমায় জোর করে ভালোবাসা নিয়েছে। আমি রাজি হতে চাইনি, আপনার মেয়ে রাজি করিয়েছে। আমি রাজি হতে কেন চাইনি জানেন? কারণ আমাদের সাথে চায় না আপনাদের, তাই রাজি হতে চাইনি। কিন্তু মায়ের ভালোবাসার কাছে হেরে গিয়ে রাজি হয়েছি। আর কি জানি বলেন, আপনার সব কিছু নেওয়ার জন্য আমি প্রেমের জালে ফাঁসিয়েছি। আমরা যদি না খেয়ে মরেও যাই তবু অন্যের কাছে গিয়ে হাত পেতে না। আমার মেয়ে যেহেতু জোর করেছে, তাহলে বল আমার মেয়ের জীবন থেকে সরে যেতে কত টাকা নিবি বল। টাকার অহংকার দেখাচ্ছেন? হো, অহংকার তো দেখাতে পারেন, এত বড় একজন ব্যক্তি, মন্ত্রী, এই দেশের, তো অহংকার তো থাকবেই। অহংকারের কথা বলছিস তো? আমি অহংকারী। এখন বল কত টাকা নিবি আমার মেয়ের জীবন থেকে চলে যেতে? যত টাকা চাইবি দিব, বল। টাকা নিয়ে ভালোবাসা মানুষকে ছেড়ে দেবো? আমি এমন ছেলে না। যদি টাকা নিয়ে ভালোবাসা মানুষকে ছেড়ে দিই তাহলে আমার ভালোবাসাকে অসম্মান করা হবে। ভালোবেসেছি টাকার জন্য নয়, সারা জীবন তার সাথে থাকার জন্য, ছেড়ে চলে যেতে নয়। দেখ, তোকে ভালো করে বলছি, আমার মেয়ের জীবন থেকে চলে যা, নয়তো তোর অবস্থা খুব খারাপ হবে। ভালোবেসেছি, ভালোবাসবো, তবু তাকে ছেড়ে যাব না। তোকে শেষবারের মতো বলছি, যত টাকা লাগে দিব, আমার মেয়ের জীবন থেকে সরে যা।
সেটা কখনো সম্ভব নয়। তখন মায়ের আব্বু রেগে তার লোকজনকে বলল, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? একে এমন করে মার যাতে বেঁচে না থাকে। তখন সেখান থেকে একটা লোক বলল, ঠিক আছে স্যার। এই বলে আমায় মারতে লাগলো। তখন জাহিদ বলল, আঙ্কেল প্লিজ নীরবকে মারবেন না, ওর আব্বু আম্মু তাহলে বাঁচতে পারবে না। তখন মায়ের আব্বু বলল, কে বাঁচবে কে মরবে তা দেখার দরকার নেই। কোথায় তোরা এটাকেও মেরে ফেল। তখন কিছু লোক গিয়ে জাহিদকে মারতে লাগলো। তখন মায়ের আব্বু কাউকে ফোন দিয়ে বলল, বিয়াই সব রাস্তা ক্লিয়ার। এখন মায়াকে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার আর বাধা হয়ে কেউ থাকলো না। ও পাশ থেকে কি বললো শুনতে পাইনি। তখন মায়ের আব্বু হাসতে হাসতে কথা বলে চলে গেল। আর এদিকে লোকগুলো আমাকে মারতে লাগলো। এক পর্যায়ে লোকটা একটা চাকু নিয়ে আমার পেটে ঢুকিয়ে দেয়। তারপর রড দিয়ে মারতে থাকে। আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে যায়। আর জাহিদকে একইভাবে মারে। তারপর আমাদের দুজনকে একটা গাড়িতে তুলে একটা ময়লা ড্রেনে ফেলে দিয়ে দিল। এদিকে মায়ের আব্বু রুমে যাওয়ার পর মায়ের আম্মু রুমে গিয়ে বলল, ছেলে দুটি কোথায় এখন? আর তুমি ওই পিছনের রুমে কেন গিয়েছিলে? ছেলে দুটি কে? দুজনকেই মেরে ফেলেছি ওই রুমে গিয়ে গিয়ে। তখন মায়ের আম্মু অবাক হয়ে বলল, কি বলছো কি তুমি? তুমি এইগুলো মেরে ফেলছো মানে? অবাক হওয়ার কি হলো? মেরে ফেলেছি, আমার কথা শুনেনি তাই মেরে দিয়েছি। ছি, তুমি এই কাজটা করতে পারলে? ছেলেটা নয় গরিব, তাই বলে কি হয়েছে? যদি তোমার মেয়ে থাকতে পারে তার সাথে, তাহলে তোমার আপত্তি কোথায়? হ্যাঁ, আমার আপত্তি আছে তাই মেরে ফেলেছি। নিজের মেয়ের ভালোবাসার মানুষকে মেরে ফেলে তাই বলে? এখন চুপ করো, এখন নয়তো তোমাকেও মারতে বাধ্য হব। হ্যাঁ মারো, তোমার মতো জঘন্য মানুষের সাথে থাকা চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তখন মায়ের আব্বু মায়ের আম্মুকে দুটি চট দিয়ে বলে, ওই ছেলেকে মেরে ফেলেছি কারণ ওই ছেলে আমার পছন্দ না। মায়ার বিয়ে ঠিক করা আছে আর আমি আমার সেই বন্ধুর ছেলের সাথে মায়ার বিয়ে দিব। ছি, তুমি কেমন মেয়ের বাবা বলো তো, যে কিনা জেনে শুনে খারাপ ছেলেরাতে মেয়েকে তুলে দিতে চাইছে? কে বললো খারাপ ছেলে? ও খুব ভালো ছেলে। ভালো ছেলে, তাই সারাদিন নেশা ডুবে থাকে আর রাতে মেয়ে নিয়ে হোটেলে থাকে। এটাই ভালো ছেলে? ছি, নিজের মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দিতেছ তো সামান্য গ্রন্থির পথে থাকার জন্য? ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। তোমার মতো এমন একটা জঘন্য মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। ছি, আমি আজই বাপের বাড়ি চলে যাব। তখন মায়ের আব্বু রাগী গলায় বলল, এ বাড়ি থেকে এক পা বেরোলে পা ভেঙে ফেলবো। চুপ করে ঘরে বসে থাকো। ছেলে যেমনই হোক বিয়ে ওই ছেলের সাথেই হবে। তখন দুজনেই চুপ করে রইল। আরও কিছুক্ষণ যাওয়ার পর মায়ের আম্মু বলে, ঠিক আছে, আমি যাব। তুমি মায়াকে ওই ছেলের সাথে বিয়ে দিবে তো? যাও দাও, গিয়ে কিছু বলবো না। তবে একটা কথা শুনে রাখো, তোমার মেয়ে যদি শুনতে পারে তার ভালোবাসার মানুষটিকে মেরে ফেলছো, তাহলে তোমার কি হবে সেটা ভেবে দেখো। এদিকে আমার আব্বু রুমের বাইরে বসে ক্ষেতের জন্য নেটের জাল ঠিক করছিল। তা চারিপাশ দিয়ে বন্ধ করতে তখনই কেউ আব্বুকে সালাম দিয়ে বলল, এটা কি নীরবদের বাসা? তুমি কে মা? আমি মায়া, ঢাকা থেকে আসছি। আপনি কি হন নীরবের? আমি নীরবের আব্বু। তখন মায়া আব্বুর পা ধরে সালাম করে বলল, আমি আপনার ছেলের বউ আব্বা, আর এখন থেকে এখানেই থাকবো আপনাদের সাথে। আব্বু তো মায়ের কথা শুনে অবাক তাকিয়ে আছে। তখন আব্বু বলল, আমার ছেলের বউ মানে? কবে বিয়ে করলো আমার ছেলে? আব্বা সত্যি বলছি, আমি আপনার ছেলের বউ। কেন বলিনি আপনাকে আপনার ছেলের কিছুদিন আগেই বিয়ে হয়েছে? ওই না তো, কিছু বলিনি তো শয়তান পোলা। তাহলে ডাকুন, বলে দিবে এখনই। কিন্তু নীরব তো ঢাকা গেছে। আসলে আব্বা কোনো কাজে না, আমায় নিয়ে আসতে গেছে আপনাকে মিথ্যা কথা বলে। কি এত বড় মিথ্যা কথা? হুম। ওই গো নীরবের আম্মু, জলদি এদিকে আসো। তখন আম্মু বলল, একটু পর আসছি। একটু পর না হয় এখনই এসো। ইস, রান্না করতে বসেও শান্তি নেই তোমার জন্য। আসো আর দেখো। তখন আম্মু এসে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন আম্মু জিজ্ঞাসা করে, তুমি কে মা? তখন মায়ে গিয়ে আম্মুর পায়ে ধরে সালাম করে। আম্মা, আমি আপনার একমাত্র ছেলের বউ। আম্মু মায়ের কথা শুনে অবাক হয়ে গেল আর বলল, কি? দেখছো, তোমার ছেলে না বলে বিয়ে করে ফেলছে। তখন আম্মু বলে,
খুব ভালো করেছে আমার জন্য একটা বৌমা নিয়ে এসে। আমিও মনে মনে ভাবছিলাম বিয়ের কথা। মাশাআল্লাহ, খুব সুন্দর আমার বৌমা, ছেলের পছন্দ আছে। তখন মায়া আম্মুকে বলল, আম্মা, একটু বসা যাবে? পা ব্যথা হয়ে গেছে হেঁটে আসতে আসতে। বর্ষা ঘরে এসে বৌমা। তখন মায়া ঘরে গিয়ে বসে আম্মুকে বলে, আম্মা, কখন গিয়েছে আমার বর বাসা থেকে? সেই সকালে গিয়েছে, এখনো আসেনি, ফোনটাও বন্ধ। তখন মায়া ঘাবড়ে গিয়ে বলল, কি বলছেন আম্মা? ফোন বন্ধ মানে? কতবার ফোন দিলাম, বন্ধ বলছে। চিন্তার কোনো কারণ নেই, জাহিদ আছে সাথে। কে এই জাহিদ? কে আম্মা? নীরবের বন্ধু, আমাদের এখানেই বাসা। জাহিদ ভাইয়ার ফোন নাম্বার আছে মা আপনার কাছে? থাকলে দিন, আমি জিজ্ঞেস করি কোথায় আছে। আমার কাছে নেই, নীরবের আব্বুর কাছে আছে। তুমি বসো, আমি নীরবের আব্বুর ফোন নিয়ে আসছি, তুমি কল দিয়ে জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে। তারপর আম্মু চলে গেল। আর মায়া চিন্তা করতে লাগলো, আমার জানটার কিছু হয়নি তো? যদি কিছু হয় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আব্বু তো নিশ্চয়ই কিছু করবে। যদি আমার জানটার কিছু হয় তাহলে আমি ছাড়বো না কাউকে। কিছুক্ষণ পর আব্বুর কাছ থেকে ফোন নিয়ে আসলো। এসেই মায়ের কাছে ফোন দিয়ে বলল, নাও মা, কল দাও। আর একটা কথা, তোমাকে না নিয়ে আসতে গেছে, তুমি তাহলে আগে আসলে কেন? আসলে মা, আমি মনে করছি আজ আমায় নিয়ে আসতে যাবে না। আর আমি চাইছিলাম না তার কষ্ট হোক, তাই আমি নিজে চলে আসছি। আচ্ছা, ভালো করেছো এসে, কিন্তু একটা ফোন করে আসতে তো পারতে। আমার ফোন নষ্ট হয়ে গেছে মা, তাই বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আর তুমি কোথায় থাকো জানি বললে মা? আর তোমার আব্বু কি করে? তারা রাজি আছে তো? তখন মায়া মনে মনে ভাবতে লাগলো, এখন আসল পরিচয় দেওয়া যাবে না, তাহলে কিছু একটা হতে পারে। আগে জানটা আসুক, তারপর যদি বলে তাহলে আসল পরিচয় দেব। এখন আমার মিথ্যা কথা বলে দিই। তখন মায়ার চুপ করে থাকা দেখে আম্মা আবার বলল, কি হলো মা, বলো। আসলে আম্মা, আমার এই পৃথিবীতে কেউ নেই। ছোট্টবেলায় মা বাবা মারা গেছে, তারপর থেকে একটা আন্টির কাছে বড় হয়েছি। এই বলে মায়া কান্না করে দিল। তখন আম্মু চোখের পানি মুছে দিয়ে বলে, কে বললো তোমার আব্বু আম্মু নেই? আমরা আছি তো, আর কান্না করবে না। মা, আর কান্না করব না। আমি আম্মু আব্বু পেয়ে গেছি। আচ্ছা মা, তুমি এই গরিব ঘরে থাকতে পারবে, এই ভাঙা ঘরে? কেন পারবো না মা? তুমি তো শহরের মেয়ে, তাই বললাম। শহরের মেয়ে বলে কি হয়েছে? আমি আমার মায়ের সাথে এই ভাঙা ঘরে থাকতে পারবো। আচ্ছা তুমি বসো, আমি রান্নাঘর থেকে আসছি। ঠিক আছে না? তখন আম্মু চলে গেল। আর মায়া তখন জাহিদকে ফোন দিল। কিন্তু ফোন দেওয়ার পর মায়া শুনতে পেল ফোনটা বন্ধ। মায়া একটু ভয় পেয়ে গেল। তখন আবার ফোন করতে লাগলো, কিন্তু ফোনটা বারবার বন্ধ হচ্ছে। তখন মায়া চিন্তার মধ্যে পড়ে গেল আর মনে মনে বলতে লাগলো, আমার জানটা কিছু হয়নি তো? ফোন বন্ধ থাকবে কেন দুজনে? দেখি তো আম্মুকে ফোন দিয়ে আজ বাসায় গিয়েছে কিনা। তখন মায়া তার আম্মুর ফোনে কল দিল। কিছুক্ষণ কল হওয়ার পর রিসিভ হলো। তখন মায়া বলতে লাগলো, আম্মু, আম্মু, আমি মায়া। আমার জানটা নাকি আমার কাছে গেছে। কোথায় আমার জানটা? চলে আসছে কি সেখান থেকে? ওপাশ থেকে কোনো উত্তর আসছে না, শুধু ফুফিয়ে কান্না করার শব্দ আসছে। তখন মায়া আবার বলল, আমার কিছু হয়নি তো আমার জানটার? তুই কান্না করছো কেন? বলো না, কোথায় আমি? আর থাকতে পারছি না। তখন মায়ের আম্মু ওপাশ থেকে কান্না করতে করতে বলল, তোর জানা নেই, তোর আব্বু মেরে ফেলেছে। মায়াটা শুনেই সাথে সাথে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আম্মু মায়ের এমন চিৎকার শুনে দৌড়ে রান্না করতে গিয়ে এসে দেখে মায়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তখন আম্মু দৌড়ে গিয়ে আব্বুকে ডাকলো। তখন আব্বু এসে দেখলো মায়া অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন আব্বু গিয়ে আমাদের গ্রামের ডাক্তারকে নিয়ে আসে, কারণ গ্রাম থেকে হাসপাতাল অনেক দূরে। তাই গ্রামের ডাক্তারকে নিয়ে আসলো। ডাক্তার এসে মায়াকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ডাক্তার মায়াকে দেখে বলল, ভয়ের কিছু নেই, অজ্ঞান হয়ে গেছে, কিছু হয়নি। আমি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আর কিছু ওষুধ দিব, আসেন নিয়ে যান। ঠিক আছে ডাক্তার সাহেব, চলুন। তখন আম্মু আব্বুকে বলল, কি এমন হলো মেয়েটার অজ্ঞান হয়ে গেল? কিছুক্ষণ আগে দেখলাম কত হাসি খুশি ভালো ছিল। জ্ঞান ফিরলে জিজ্ঞেস করো কি হয়েছে। তখন ডাক্তার বলে, আচ্ছা, এ মেয়ে কি হয় আপনাদের? আমার ছেলের বউ। কি বলছেন? আপনার ছেলে বিয়ে করলো কবে? কিছুদিন আগে বিয়ে করছে।
দুইজন আমাদের না জানিয়ে এখন আমরা একটা অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দেব। আচ্ছা, আপনারা কি মেয়ের সম্পর্কে কিছু জানেন? তার আব্বু কি করে, কোথায় থাকে? আমি সঠিক জানি না, তবে বললো কেউ নাই। তাহলে আপনাদের মিথ্যা কথা বলেছে। এটা শুনে আব্বু আম্মু দুজনে অনেক অবাক হয়ে গেল। তখন আম্মু বলল, কি বলছেন ডাক্তার? মিথ্যা বলছেন মানে? মিথ্যা বলছে। আপনাদের হয়তো ধারণাই নেই কে এই মেয়ে, জানেন? এই মেয়ে হচ্ছে মন্ত্রীর মেয়ে, নাম মায়া। কি বলছেন ডাক্তার, মন্ত্রীর মেয়ে? মন্ত্রীর মেয়ে। যাক, আপনাদের কপাল অনেক ভালো, এত বড়লোক ঘরের মেয়ে পেয়ে গেলেন। তখন আম্মু আব্বু দুজনে চুপ করে রইল। তখন ডাক্তার বলে, চলেন, কিছু ওষুধ দিচ্ছি, নিয়ে যান। তারপর আব্বু চলে গেল ডাক্তারের সাথে। তখন আম্মু বলল, এত বড়লোক ঘরের মেয়ে হয়েও আছে সাধারণ ঘরে, খেটে খাওয়া গরিবের ঘরে। একে রাখার মতো তো আমাদের বড় বাড়ি নাই, কি করে রাখবো? না, জ্ঞান ফিরলে একে তার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিব। তারপর আম্মু কিছুক্ষণ বসে রান্না করতে চলে গেল। এদিকে মায়ের আব্বু বাসায় গিয়ে মায়ের আম্মুকে বলল, শুনো, কিছুক্ষণ পর ছেলে বাড়ি থেকে তার আব্বু আর ছেলে আসবে, তুমি কোনো কথা বলবে না। আমার কিছু বলার ইচ্ছেও নেই এই নেশাখোর ছেলের সাথে। ছেলে যেমনই হোক, আমার মেয়ের সাথে বিয়ে হবেই। ছি, তোমার সাথে কথা বলতেই ঘৃণা লাগছে। তারপর মায়ের আম্মার কিছু না বলে তার রুমে চলে যায়। তখন মায়ের আব্বু পুলিশ কমিশনারকে ফোন দিয়ে বলল, আমার মেয়ে কোথায় এখনো? স্যার, আগামীকালের মধ্যেই পেয়ে যাবেন আপনার মেয়েকে। তাই যেন হয়, ফোন রাখছি। তারপর ফোন কেটে মায়ের আব্বু তার লোকজনকে ফোন দিয়ে আসার জন্য বলে। কিছুক্ষণ পর তার লোকও চলে আসলো। তখন মায়ের আব্বু জিজ্ঞেস করলো, ছেলে দুইটাকে একেবারে মেরে ফেলছিস তো? বস, দুইটাকে মেরে ফেলছি একেবারে। বেঁচে থাকার সম্ভাবনা আছে কি? বেঁচে থাকার সম্ভাবনা নেই, আর যদিও বা থাকে তবুও বাঁচতে পারবে না। কোথায় ফেলে আসছিস দুটাকে? মালার ডেনে ফেলে আসছি, যেখানে মানুষ তো যাওয়ার দূরের কথা, একটা কুকুর বিড়াল পর্যন্ত যায় না। গুড, খুব ভালো কাজ করেছিস। মা আসলে শুধু একটা পত্রিকার মাঝে ছাপিয়ে মৃত বললেই হবে। আপনার বুদ্ধি আছে বস। এই নে 1 কোটি টাকা, আগামীকাল ব্যাংক থেকে তুলে নিস। ঠিক আছে বস, তাহলে আমরা যাই। ঠিক আছে, যা। তারপর লোকগুলো চলে গেল। তখন মায়ের আব্বু উঠে তার রুমে যাবে, তখন পিছন থেকে কেউ তাকে ডাকলো। মায়ের আব্বু তাকে দেখলো ছেলে আর তার আব্বু আসছে। তখন মায়ের আব্বু গিয়ে হাত মিলিয়ে বলল, আরে সুমন সাহেব, ও এখন তো বিয়াই হয়ে গেছি আমরা। তা বিয়াই সাহেব কেমন আছেন? এই তো ভালো আছি। আর আপনি কেমন আছেন মিয়াই? আমি ভালো আছি। তা জামাই বাবা, কেমন আছো তুমি? ও, আপনাদের ছেলের নাম বলা হয়নি। ছেলের নাম হচ্ছে আবির হাসান। ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, চলো বসে কথা বলি। চলুন এখন তাহলে সুমন সাহেবের পরিচয় দেই। সুমন সাহেব একসময় মন্ত্রী ছিলেন, খুব পাওয়ার ছিল, তাই তাকে কেউ কিছু বলতে পারতো না। কারণ রাজনীতিকে পাশাপাশি মানুষ মেরে ফেলতো, তাই তাকে ভয় পেত সবাই বেশি। যখনই দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন হয় তখন তাকে মন্ত্রী থেকে নামিয়ে দেওয়া হয়, কারণ জনগণ তাকে আর চায়নি। আন্দোলন করতে শুরু করে, তাই তাকে বাধ্য হয়ে নামিয়ে দেওয়া হয়। সুমন সাহেবের দুটো ছেলে, ছোট ছেলের নাম আরমান। ছোট ছেলে বর্তমানে জেল কাটছে 10 বছরের জন্য, কারণ দুটো মেয়েকে রেপ করে মেরে ফেলেছে, তাই তাকে 10 বছরের জন্য জেল দিয়েছে। আর আবির, তার বড় ছেলে, সারাদিন নেশার মধ্যে পড়ে থাকে, রাতে মেনি হোটেল এনজয় করে। সুমন সাহেবের স্ত্রী মারা গেছে অনেক আগেই হার্ট অ্যাটাক করে, তারপর সে বিয়েও করেনি। সুমন সাহেব যখন মন্ত্রীর পদ থেকে সরে আসে, তারপর থেকে তার একটু পাওয়ার কমে গেছে, তবুও এখন অনেক বড় বড় নেতা তাকে ভয় পায়। মায়ের আব্বু ছিল এমপি, তার খুব শখ ছিল সে মন্ত্রী হবে, তাই সে সুমন সাহেবের সাহায্য নিয়ে মন্ত্রী হয়। কারণ এখনও সুমন সাহেব বড় বড় নেতাদের যা বলে তাই করে, আর মন্ত্রী করে তার বিনিময়ে মায়াকে চায় তার বড় ছেলের বউ হিসেবে। তখন মায়ের আব্বু মন্ত্রী হওয়ার জন্য কথা দেয় মায়াকে তার ছেলের বউ করে দেবে যদি সে মন্ত্রী হতে পারে। তারপর মায়ের আব্বু মন্ত্রী হওয়ায় সকল সাহায্য করেছে, অবশেষে মায়ের আব্বু মন্ত্রী হয়ে গেছে, তাই তার কথা অনুযায়ী মায়াকে তার ছেলের সাথে বিয়ে দেবে। এখন গল্পে ফেরা যাক। তারপর সবাই বসে পড়লো সোফায়। তখন মায়ের আব্বু তাদের কাজের লোককে বলে কিছু নিয়ে আসতে। তারপর কাজের লোক গিয়ে ফল, মিষ্টি, দই ইত্যাদি এইগুলো দিয়ে যায়। তখন সুমন সাহেব বলে, মায়াকে পাওয়া গেছে? আগামীকালের মধ্যে বললো খুঁজে নিয়ে আসবে। তাহলে আর চিন্তা কিসের? আমরা 2 দিন পর না হয় এসে বিয়ের দিন তারিখ ঠিক করব। আমিও তাই ভাবছিলাম। বিয়ান সাহেব কোথায়? রুমে শুয়ে আছে, বলল মাথা ব্যথা করছে, মনে হয় ঘুমিয়ে গেছে। ডাকবো?
না, ডাকার দরকার নেই, ঘুমিয়ে থাকুক। তারপর সবাই মিলে আরেক কিছুক্ষণ কথা বলে চলে গেল। যাওয়ার পর মায়ের আব্বু বসে বসে টিভি দেখতে লাগলো। রাতে মায়ের আব্বু আর মায়ের আম্মু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে মায়ের এখনো জ্ঞান ফিরেনি। আব্বু আম্মু চিন্তার মধ্যে পড়ে গেল। ডাক্তারকে ফোন করে সব বললো। তখন ডাক্তার বললো একটু সময় লাগবে, তার শরীর অনেক দুর্বল, তাই জ্ঞান ফিরতে লেট হবে। তারপর আব্বু আম্মু না খেয়েই শুয়ে পড়লো। মায়ের জ্ঞান পেল মাঝরাতে। মায়ে তাকে দেখলো আম্মু পাশে শুয়ে আছে, আব্বু নেই। তখন মায়ে উঠে কান্না করতে লাগলো। মায়ের কান্না শুনে আমার ঘুম ভেঙে গেল। তখন ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? মায়ে কান্না করতে করতে বলল, মা আমার জানটা। এই বলে আবারও কান্নায় ভেঙে পড়লো। তখন আম্মু বলল, মারে কাঁদিস না তুই, বল কি হয়েছে, আমায় বল। কিন্তু মায়ে কান্না করতে লাগলো। কি করে বলবে সে? তার জানটা নেই পৃথিবীতে। কান্নার কারণে কিছুই বলতে পারছে না। কিছুক্ষণ পর আম্মু বলল, এভাবে কান্না না করে আমায় বল কি হয়েছে, আর যদি না বলিস তাহলে কান্না না করে সমাধান কর। তখন মায়ে মনে মনে বলল, কি করে এখন তোমাকে বোঝাবো? তখন আম্মু বলে, মারে কাঁদিস না, বল আমায় কি হয়েছে বল। তখন মায়ে একটু কান্না থামিয়ে বলল, কি করে থাকবো এখন আমি মা তাকে ছাড়া? একটা মুহূর্ত থাকতে পারবো না। তোর কথার কিছুই বুঝি না, ভালো করে বল। মায়ে যখনই বলতে যাবে কিন্তু কিছু একটা ভেবে থেমে গেল। আর মনে মনে ভাবতে লাগলো, না, এখন বলা ঠিক হবে না। আমার জান আমায় ছেড়ে চলে যেতে পারে না, আমি বিশ্বাস করি না আমায় ছেড়ে চলে গেছে। নিশ্চয়ই আটকে রাখছে আব্বু। আমি আব্বুকে ছাড়বো না, এক্ষুনি যাব। তখন আম্মু বলল, কি রে বল কি হয়েছে। তখন মায়া কষ্টগুলো লুকিয়ে কান্নাগুলো চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, মা, আমার বর নাকি জেলে আছে। কি বলছিস কি মা তুই? এটা হতে পারে না। কি করেছে আমার ছেলে? কিছু করেনি, যে গাড়ি দিয়ে গিয়েছে সে গাড়িতে ড্রাগস পাওয়া গেছে, তাই সবাইকে জেলে নিয়ে গেছে। কিসের ড্রাগস? এটা কি সেই ডাব সাবান যেটা শরীরে দেয়? আরে না, এটা সাবান না, তুমি বুঝতে পারবে না। এটা নেশা জাতীয় দ্রব্য। এখন আমার ছেলের কি হবে? আমি আছি, আমি গিয়ে নিয়ে আসছি, তুমি চিন্তা করবে না। আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আচ্ছা, এটা কি সত্যি কথা বলবি মা? কি বলো মা? তুই কে? এটা সত্যি কথা বলবি? সত্যি কথা বললে আমার ঘর থেকে বের করে দিবে না তো? তুই বল আগে। তুমি বলো আগে, ঘর থেকে বের করে দিবে না তো? আচ্ছা ঠিক আছে বল। আমি মন্ত্রীর মেয়ে। তাহলে তুই মায়ের কাছে মিথ্যে কথা বললি কেন? ভয় হচ্ছিল যদি তুমি মেনে না নাও, তাই বলছি। সবাই রাজি আছে? আমি রাজি করিয়ে নেব। থাকতে পারবি এই ভাঙা গরিব ঘরে? হুম, থাকতে পারবো। তোমরা যেখানে রাখবে থাকবো, যা খেতে দিবে খাবো, কিন্তু আমার বরটাকে দিও। ঠিক আছে পাগলি মেয়ে কোথাকার। আম্মু, আমি এক্ষুনি চলে যাব। এত রাতে? সকালে যাস? ওই তো আজান দিচ্ছি, কিচ্ছু হবে না। আমি গিয়ে আমার বরটাকে নিয়ে আসছি। তুই সকালে যাবি, এত রাতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আর কিছুক্ষণ পর তাহলে যাই। পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে যাস, এখন শুয়ে থাক। তুমি শুয়ে থাকো, আমি আর ঘুমাবো না। তখন আম্মু শুয়ে পড়লো। আর মায়ের মনে মনে বলতে লাগলো, কি করে ঘুমাবো? ভেতরে সব পড়ে যাচ্ছে, পারছি না চিৎকার করতে কাঁদতে। কিছুক্ষণ পর মায়া বেরিয়ে পড়লো রুম থেকে। নিজেকে সামলে রাখতে পারছে না বলে কিছুটা দূরে গিয়ে মায়া হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ, তুমি কেন আমার সাথে এমন করছো? কি করেছি আমি? কেন কষ্ট দিচ্ছ আমায়? আমি তাকে ভালোবেসে সারা জীবন থাকতে চেয়েছিলাম একসাথে, আর তুমি আমি রেখে আমার জানটাকে কিনে নিয়ে যাচ্ছ। আমি তাকে ছাড়া একটি মুহূর্তের জন্য থাকতে পারবো না, অনেক ভালোবাসি। এই বলে মায়া চিৎকার করে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর একটু কান্না থামে আবারও বলতে লাগলো, যদি কিছু হয় আমার জানটার, তাহলে আমি কাউকে ছাড়বো না। তখন মায়া কান্না থামে ফুপিয়ে ফুপিয়ে দৌড়ে যেতে লাগলো। কিছুটা দূরে গিয়ে বলতে লাগলো, এখন গাড়ি কোথায় পাবো? কোথায় পাবো গাড়ি আমি যাওয়ার জন্য? না, আর দাঁড়িয়ে ভাবলে চলবে না, লেট হয়ে যাবে। আমায় এখন দৌড়ে যেতে হবে, না হলে লেট হয়ে গাড়ির সামনে পেলে উঠে যাব। তখন মায়ের কিছু না ভেবেই দৌড়ে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর দেখলো একটা বয়স্ক লোক আসছে। তখন মায়া দৌড়ে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আপনি একটু বলবেন এখন গাড়ি পাবো কোথায় ঢাকা যেতে? তখন বয়স্ক লোকটাও জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? এত সকালে কান্না করতে করতে কোথায় যাও? এগুলো এখন বলার সময় নেই,
প্লিজ বলুন ঢাকা যাওয়ার গাড়িটা কোথায় পাবো? আচ্ছা বলছি, কিন্তু এই গ্রামে তো কোনো গাড়ি পাওয়া যাবে না। এত সকালে এখানে রিক্সা আর ভ্যান ছাড়া কিছুই চলে না। তুমি ঢাকা যেতে চাইলে এখান থেকে সোজা 1 কিলোমিটার যেতে হবে মেন রোডে, সেখানে গাড়ি আছে। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। এই বলে মায়া দৌড়ে যেতে লাগলো। কিছুটা দূরে গিয়ে হাঁপিয়ে পড়লো। তখন একটু রেস্ট নিয়ে আবারও যেতে লাগলো। অনেকক্ষণ পর মেন রোডে গিয়ে পৌঁছলো মায়া। গিয়ে দেখলো একটা বাস দাঁড়িয়ে আছে। তখন মায়ের সাথে হাতেই উঠে গেল। কিছুক্ষণের মাঝে বাস চলতে লাগলো। মাঝ রাস্তায় যাওয়ার পর হেল্পার এসে মায়ের কাছে ভাড়া চাইতে গিয়ে মায়াকে দেখে অবাক হয়ে গেল আর বলে উঠলো হেল্পার, এ কি ম্যাডাম, আপনি এই বাসে? আমার তো বিশ্বাস হচ্ছে না, মন্ত্রীর মেয়ে এই বাসে? এটা শুনে সবাই মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আর সবাই ছবি তুলতে লাগলো যে যার মতো। মায়ের ওইদিকে কোনো খেয়ালই নেই কে কী করছে। সেটার রাস্তা এমন করে গেল। হেল্পার মায়ের কাছ থেকে ভাড়া নিল না। 3 ঘন্টা পর মায়ে পৌঁছালো ঢাকা। বাস থেকে নেমে মায়ে একটা সিএনজি নিয়ে উত্তরা যেতে লাগলো। কিছুক্ষণ পর পৌঁছে গেল। সিএনজি ভাড়া দিয়ে মায়া দৌড় দিয়ে ভিতরে চলে গেল। গিয়ে দেখলো তার আব্বু দাঁড়িয়ে আছে গার্ড নিয়ে, হয়তো কোথাও যাবে। তখন মায়ের দৌড়ে গিয়ে তার আব্বুকে বুকে কিলঘুষি মারতে লাগলো আর কান্না করতে করতে বলল, আমার জানটা কোথায়? কেন আমার থেকে কিনে নিলে আমার জানটা কি? এই বলে মায়া কান্না করতে করতে মারতে লাগলো। তখন মায়ের আব্বুর বডিগার্ড এসে মায়াকে ধরে একটু দৌড়ে নিয়ে যায়। তখন মায়া সেই 2 বডিগার্ডের হাতে কামড় দিয়ে ছুটে এসে আবার তার আব্বুকে কিলঘুষি মারতে লাগে আর বলতে লাগলো, কি দোষ করেছি আমি? কেন তুমি আমার সাথে এমন করছো? আমি তো তার সাথে সারা জীবন থাকতে চাই। কেন মারলে আমার জানটাকে তাহলে? আমি তোমায় ছাড়বো না। এই বলে মায়া কান্না করতে করতেই বুকে ঘুষি মারতে থাকে। তখন আরও কিছু বডিগার্ড এসে মায়াকে ধরে নিয়ে গেল। তখন মায়ের আব্বু বলল, শোন, ওই ছেলে আমার পছন্দ না। এর চেয়ে ভালো বড় লোক ছেলের সাথে তোর বিয়ে দিব। লাগবে না আমার এর চেয়ে ভালো বড় লোক ছেলে। প্লিজ আব্বু, তুমি আমার জানটাকে এনে দাও, আর কিচ্ছু চাই না। আমি চলে যাব, তোমার কিছু লাগবে না, কখনো আসবো না তোমার কাছে। শুধু আমার জানটাকে এনে দাও, তাকে ছাড়া আমি বাঁচবো না। এই বলে মায়া কান্না করতে লাগলো। তখন মায়ের আব্বু বলে, ওই ছেলেকে ভুলে যা। আগামী 15 দিনের মাঝে তোর বিয়ে। আমি যদি আমার জানটাকে না পাই তাহলে আমি মরে যাব। গার্ড, একে ঘরে বন্দি করে রাখো আর পাহারা দাও যাতে পালিয়ে না যায়। আর নিজের কোনো ক্ষতি যাতে করতে না পারে খেয়াল রাখো। যাও, ভিতরে নিয়ে যাও। আর মায়ের আম্মুকেও যেতে দিবে না আমি যতক্ষণ না আসি। তুমি কতক্ষণ খেয়াল রাখবে? আমি মরে যাব, দেখি কে বাঁচায়। তখন গার্ড মায়াকে ভিতরে নিয়ে যায় আর মায়ের আম্মু দেখে মায়াকে। তখন মায়ের আম্মু বলে উঠলো, তোকে কতবার বলছি এখানে না আসতে, তবুও কেন আসলি? তোকে কে বলছি এখানে আসতে? নিজের বিপদ নিজেই ডেকে আনলি এখন। বিপদ? কিসের বিপদ? যাকে ছাড়া আমার জীবনের মূল্য নেই এখন, যাকে ছাড়া বেঁচে থাকার কোনো মানেই হয় না, যার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম তাকে মেরে দিয়েছে। এখন আমি আর বেঁচে থাকি কি করব? আমি মরে গেলে না হয় আমার জানটার সাথে রেখো। তারপর মায়াকে তার রুমে নিয়ে বন্দি করে রাখলো। সাথে 2 জন মেয়ে বডিগার্ডও রাখলো, যাতে মায়ের নিজের কোনো ক্ষতি করতে না পারে। আর বাইরে থেকে 2 জন পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ পর মায়ের আম্মু যেতে চাইলো ভিতরে, কিন্তু গার্ড থেকে বাধা দিয়ে বলল, সরি ম্যাম, আমরা আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না। কেন? আমার মেয়ের কাছে আমি যাব, তুমি বাধা দর খেয়ে? ম্যাম, স্যার নিষেধ করেছেন আপনাকে ভিতরে যাতে না যেতে দেওয়া হয়। যখন স্যার আসবে তখন মনে হয় যেতে পারবেন ম্যাম। তুমি স্যারের কথা রাখো, আমার কথা শুনো, যেতে দাও আমায়। সরি ম্যাম, আমরা পারবো না স্যারের অনুমতি না নিলে। আরে আজব তো, আমার মেয়ের কাছে আমি যাবো, সেখানে তোমার স্যারের অনুমতি নেওয়ার কি আছে? ম্যাম, আমরা তা জানি না। স্যার যা বলেছে তাই করতে আমরা বাধ্য। সরি ম্যাম। তখন মায়ের আম্মু আর কিছু না বলে চলে গেল তার রুমে। এদিকে মায়ের রুমে গিয়ে কান্না করতে লাগে আর বলতে লাগলো, আর বেঁচে থাকতে চাই না আমি। যেখানে আমার ভালোবাসার মানুষটাই নেই সেখানে আমি কি করে থাকবো? এখনই মরে যাব আমি। এটা বলে মায়া একটা চাকু নিল। তখন মেয়ে গার্ডগুলো মায়ের হাত থেকে চাকু কেড়ে নিল। তখন মায়া বলল, চাকুটা দাও বলছি, আমি আর বেঁচে থাকতে চাই না। মায়ের চাকু নেওয়ার চেষ্টা করলো কিন্তু নিতে পারলো না। তখন মায়ের নিজের মাথা দেয়ালের সাথে ধাক্কা দিতে যাবে। তখন মেয়ে গার্ডগুলো মায়াকে সেখান থেকে সরিয়ে বিছানায় নিয়ে বসে দেয়। তখন মায়া বসে বসে কান্না করতে থাকে আর বলতে লাগলো, তোমরা কেউ বুঝতে পারছো না কেন আমার খুব কষ্ট হচ্ছে থাকতে। প্লিজ আমার মরে যেতে দাও। এই বলে মায়া আবারও কান্নায় ভেঙে পড়লো। সকাল করে দুপুর হলো। মায়ের আব্বু মিটিং শেষ করে দুপুরে আসলো। এসে সোজা মায়ের রুমে চলে গেল। গিয়ে দেখলো মা এখনো বসে কান্না করছে। তখন মায়ের আব্বু আর কিছু না বলেই রুম থেকে চলে আসলো।
বাইরে আসার পর মায়ের আম্মু সামনে আসলো আর এসে জিজ্ঞাসা করলো, তুমি কি বলছো কাককে? আমি যেতে দিচ্ছে না কেন? আমি চাই না তুমি গিয়ে মেয়ের মাথায় উল্টাপাল্টা বুদ্ধি দাও, তাই না করছি তোমাকে যাতে ভেতরে না যেতে দেয়। কি বলছো তুমি? কিসের উল্টাপাল্টা বুদ্ধি? এর আগে তুমি মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করছো, এবার আর তা হবে না। বিয়ের আগে তুমি মায়ের কাছে যেতে পারবে না। আমার মেয়ের সাথে আমি কথা বলবো, তাতে তোমার কি? আমি যা খুশি বলবো, তাতে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো ছেলেকে মেরেই ফেলছো, তাহলে ভয় কিসের? আমি এত কথা বলতে চাই না, তুমি যেতে পারবে না বলছি, পারবে না ব্যাস। আমি যেতে পারবো না মানে? মায়া কি শুধু তোমার মেয়ে? আমারও মেয়ে। কি পেয়েছো কি তুমি? নিজে তো ভালো হতে পারলে না, পাওয়ারের লোভে মেয়ের সুখ কেড়ে নিয়ে। খুব ভালো লাগছে তাই না তোমার? এখন চাইছো নেশাখোর ছেলের হাতে মেয়েকে দিতে, যে কিনা মেয়ে নিয়ে রাত কাটায় হোটেলে। ছি, তুমি কেমন মানুষ বলো? জেনে শুনে এমন বাজে একটা ছেলের সাথে মেয়েকে তুলে দিতে চাইছো? ছেলে নেশা করে না, খুব ভালো ছেলে, সেটা তোমার চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমি আর কি চিন্তা করবো? তোমার কাছে তো ভালো হবেই, কারণ তোমার কাছে তো পাওয়ার সব কিছু। আর এই পাওয়ার এত লোভে মেয়েটা জীবন নষ্ট করে দিলে। মা হয়ে নিজের মেয়ের চোখে পানি দেখতে আর পাচ্ছি না, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। মায়ের আব্বু কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। তখন মায়ের আম্মু আবার বলল, ঠিক আছে, তুমি মেয়েটার সুখ কেড়ে নিয়ে এমন একটা বাজে ছেলের সাথে বিয়ে দিতে চাইছো তো দাও, বিয়ে দাও। তবে একটা কথা বলে রাখি, আমি এখন দেখবো তুমি কি করে বিয়ে দাও। তখন মায়ের আব্বু এমন কথা শুনে মায়ের আম্মুর মুখ থেকে সাথে সাথে দাঁড়িয়ে গেল। আর তখন জিজ্ঞাসা করলো, বিয়ে আটকাবে মানে? তুমি কি করবে? মায়ের আম্মুর কোনো কথা না বলেই মুচকি সে চলে গেল তার রুমে। তখন মায়ের আব্বু একা একা বলতে লাগে, সে আর কি করবে? এ বিয়ে আটকানো অসম্ভব, এ বিয়ে হবেই। তারপর মায়ের আব্বু বাইরে চলে যায়। দুপুর করে সন্ধ্যা হলো। সন্ধ্যায় মায়ের আব্বু বসে বসে খবর দেখছিল টিভিতে। তখন মায়ের আব্বুর কাছে একজন গার্ড এসে বলল, স্যার, ছোট ম্যাডাম এখনো সকাল থেকে কিছু খায়নি। বলছো কি, খাবার দাওনি? দিয়েছিলাম কিন্তু সব খাবার ফেলে দিয়েছে। যতবার দিয়েছি ততবার ফেলে দিয়েছে, আর বলছে কিছু খাবে না। আচ্ছা ঠিক আছে, খাবার নিয়ে আসো, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার। তখন গার্ডগুলো চলে গেল। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। তারপর মায়ের আব্বু খাবার নিয়ে গেল। যাওয়ার পর মায়ের সামনে খাবার রাখা মাত্রই মায়া খাবার ছড়িয়ে ফেলে দেয়। আর তখন মায়ের আব্বু বলে, তুই যতই পাগলামি করিস না কেন, বিয়ে তোর হবেই। খাবার তো খেতেই হবে তোকে, খিদে পেলে এমনি খাবি। এ বলে মায়ের আব্বু চলে আসে তার রুমে। রুমে গিয়ে দেখে মায়ের আম্মু কারোর সাথে কথা বলছে। তখন মায়ের আম্মু মায়ের আব্বুকে দেখতে পেয়ে ফোন কেটে দিল। তখন মায়ের আব্বু বলল, মেয়েটা সকাল থেকে কিছু খায়নি, যাও খাইয়ে দিয়ে আসো। কেন, তোমরা খাওয়াতে পারলে না বুঝি? ও, তার পারবে কি করে? তুমি তো পারবে মেয়েটাকে কাঁদাতে। তা তার কিছু বলতে চাই না, তোমার গার্ডকে বলো যেতে, আমি খাইয়ে দিয়ে আসছি। ঠিক আছে। তখন মায়ের আব্বুকে গার্ডদের বলে সেখান থেকে চলে আসতে। তারপর সকল গার্ড চলেও আসে। আর মায়ের আম্মু খাবার নিয়ে রুমে যায়। যাওয়া মাত্রই মায়ের দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে এলো। তখন মায়ের আম্মু মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না মা। আম্মু, তুমি আমার একটা বিষ এনে দাও, মরে যাই খেয়ে। চুপ, এইগুলো কথা আর বলবে না, তাহলে মার দেব। কি করবো আর? যার সাথে থাকতে চেয়েছিলাম সারা জীবন তাকেই মেরে ফেলেছি। আমায় একা রেখে চলে গেছে, তাহলে আমি কি করে থাকবো? এখন তাকে ছাড়া আর থাকতে চাই না, আমি মেরে ফেলো। চুপ কর তো, মরে যাবো যাবো বলছিস? কে মরে গেছে? কেউ মরেনি, দুজনেই বেঁচে আছে। তখন মায়ের অবাক হয়ে বলল, কি বলছো আম্মু? সত্যি আমার জানটা বেঁচে আছে? বেঁচে আছে। কোথায় আছে? কোথায় আছে আম্মু? কোথায় আমার জানটা? আমি নিয়ে চলো, এক্ষুনি নিয়ে চলো। আমি এক্ষুনি যাবো আমার জানটার কাছে। না, এখন যাওয়া যাবে না, গেলে সমস্যা হবে। এদিকে আয়, এখানে বসে থাক, আমি তোকে খাইয়ে দিচ্ছি। না, আমি খাবো না, আমি আমার জানটার কাছে যাব। তুই এখন না খেলে আমি কিন্তু কখনো তোকে নিয়ে যাব না। ঠিক আছে, খাইয়ে দাও, তাহলে তবুও জানটার কাছে নিয়ে যেও। তখন মায়ের আম্মু হাত ধুয়ে এসে মাকে খাই দিতে লাগলো আর বলতে লাগলো, যখন নীরবকে মেরে তার লোক ডাস্টবিনে ফেলে আসছিল, তখন তোর আব্বুর রুমে এসে ঘুমিয়েছিল। আর আমি তোর আব্বুর ফোন থেকে এই ফাঁকে যে মেরেছিল ওই লোকের ফোন নাম্বার নিয়ে কল দেই। বলছি তারা যেন নীরবকে হাসপাতালে নিয়ে যায়। তারা প্রথমে রাজি হয়নি। যখন 2 কোটি টাকা দেওয়ার কথা বলছি তখন রাজি হয়েছে। তারপর সেখান থেকে নিয়ে হাসপাতালে যায়। এখন আইসিইউতে আছে দুজন।
চিন্তা করিস না, আমি তাদের এটা বলতে না করেছি। তারা কথা দিয়েছে আমায় বলবে না, আর এটা বলতে গেলে তারাও বিপদে পড়বে। তাই তো টাকা দিয়েছি, এত টাকা। এখন খেয়ে নে জলদি। শোন মা, তুই যদি এখন বাইরে যেতে চাস তাহলে তোর আব্বু নিশ্চয়ই সন্দেহ করবে আমার উপর, আর বুঝতে পারবে আমি আরও কিছু একটা করেছি। তাই তোকে কিছুদিন ঘরে বন্দি থাকতে হবে। তুই সেটাই যাতে করিস না, তোর বিয়ে হবে না ওই ছেলের সঙ্গে। আর একটা কথা, তোর আব্বু যা বলবে তাই করবি এখন থেকে, এবং যদি বিয়ের কথা বলে তাহলে বলবি তুই রাজি। তারপর মায়াকে তার আম্মু খাইয়ে দিল। তার আম্মু চলে গেল তার রুমে, আর মায়া শুয়ে পড়ল চুপটি করে। এখন আর মায়ের কোনো চিন্তা নেই, কারণ তার ভালোবাসা মানে বেঁচে আছে, তাকে খুব তাড়াতাড়ি পেতেও যাচ্ছে। মায়ের আম্মু তার রুমে যাওয়ার পর মায়ের আব্বু জিজ্ঞেস করলো, মায়া খাবার খেয়েছে? খেয়েছে। এখন আমার খাবার নিয়ে আসো। নিয়ে আসতে পারবো না, খাবার টেবিলে যাও দিচ্ছি। ঠিক আছে, যাও, খাবার রেডি করো, আমি আসছি। তারপর মায়ের আম্মু চলে গেল, গিয়ে খাবার রেডি করলো। কিছুক্ষণ পর মায়ের আব্বু গেল, গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলো। এদিকে জাহিদের আব্বু আম্মু জাহিদকে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে, সব জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু পায় না। শেষ পর্যন্ত না পেয়ে থানায় গিয়ে জাহিদকে খোঁজার জন্য বলে। থানা থেকে জানিয়ে দেয় তারা আগামীকাল থেকে খোঁজা শুরু করবে। সকালে মায় ঘুমতে করে তার আব্বুর কাছে যায়, গিয়ে দেখে তার আব্বু কারোর সাথে ফোনে কথা বলছে। তখন মায়ে বলল, আব্বু, একটা কথা বলার ছিল। বল। আচ্ছা, তুমি যেহেতু মেরে ফেলেছো আমার ভালোবাসার মানুষকে, আমারও মরতে দিচ্ছ না, তাহলে আমি বিয়ে করতে রাজি। মায়ের আব্বু এটা শুনে অবাক হয়ে গেছে, তখন জিজ্ঞেস করলো, কি বলছিস তুই? সত্যি বলছি, এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। তখন মায়ের আব্বু এটা শুনে খুব খুশি হলো, আর কোনো চিন্তা না করে তখন বলল, ঠিক আছে, আমার একটা জরুরি মিটিং আছে, এখনই যেতে হবে। সেটা শেষ করে আমি একেবারে ছেলের পরিবারকে নিয়ে আসছি, তখন বিয়ের কথা হবে, তুই রেডি হয়ে থাকিস। ঠিক আছে। তখন মায়ের আব্বু চলে যায়। আর তখন মায়ের আম্মু এসে বলে, কেমন লোক তোর আব্বু, নিজের রাজনৈতিক পাওয়ারের জন্য এখন এমন খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছে। ছি। কেন মা, ছেলে কেমন? থাক, সেটা শুনে লাভ নেই, কিন্তু এতটুকু শুনে রাখ, ছেলেটা সারাদিন নেশা ডুবে থাকে, এ রাতে মেয়ে নিয়ে হোটেলে এনজয় করে। ছি আব্বু, এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে চায় আমার? আমিও দেখি তোর বিয়ে কি করে দেয় তারা, একজনকে ফোন করে বলে নেই। তখন মায়ের আম্মু ফোন দিয়ে কাকে জানি কল দিয়ে বলল, তোমাদের কাজ শুরু করো, রেডি হয়ে থাকো, আমি আবার যখন বলবো তখন শুরু করে দিবে। ওপাশ থেকে একজন ছেলের কণ্ঠে বলল, ঠিক আছে ম্যাডাম, আমি ঠিক করে রাখছি এখনই। আচ্ছা তাহলে ফোন রাখছি আমি। এই বলে মায়ের আম্মু ফোন কেটে দেয়। আর তখন মায়া বলে, তুমি কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। তোর বুঝতে হবে না, তুই শুধু দেখতে থাক, সবে তো শুরু, আরো অনেক কিছু বাকি আছে। আচ্ছা, আমার এত কিছু দেখার দরকার নেই, তুমি শুধু আমার জানটার সাথে মিলিয়ে দাও, তাহলেই হবে, ব্যাস। সেটাই করছি তো। আচ্ছা আম্মু, আরেকটা কথা, আমার জানটার সাথে আরেকটা ছেলে আসছে, তার পরিবার তো চিন্তায় হয়তো আছে, তাই জানিয়ে দাও। আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি যাতে তার পরিবারকে জানিয়ে দেওয়া হয়, আর এটাও বলে দিয়েছি তাদের যেতে এই বিষয় না বলে। কি হয়েছে যদি জিজ্ঞেস করে তাহলে বলতে বলছি অ্যাক্সিডেন্ট হয়েছে। ভালো করছে। আর এটাও বলে দিও যাতে আমার জানটার আব্বু আম্মুকে না বলে, তাহলে সমস্যা হবে, তারা অতিরিক্ত চিন্তার মধ্যে পড়ে যাবে, তারপর অসুস্থ হয়ে পড়বে। কিছু চিন্তা করিস না, এগুলো নিয়ে আমি সব দেখছি। ঠিক আছে আম্মু। তোর আব্বু পাওয়ারের জন্য সব করতে পারে, তো আমিও আমার মেয়ের জন্য সব করতে পারে, দেখি তোর আব্বু আর কি করে। তখন মায়া তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ মা। আই লাভ ইউ টু। তখন মায়ের আম্মু আবার মায়াকে বলল, চল এখন সকালে নাস্তা করে নিবি। ঠিক আছে, চলো, তুমি খাইয়ে দেবো কিন্তু। তারপর মায়ের আম্মু আর মায়া চলে গেল নাস্তা করতে। তারপর গিয়ে মায়ের আম্মু খাবার নিয়ে মায়াকে খাই দিতে লাগলো। তখন মায়া বলে, আম্মু, আজকে আমার জানকে গিয়ে দেখতে পারবো? না, 1 সপ্তাহের আগে দেখা যাবে না। কেন আম্মু, তুমি একটু দেখা করতে দাও প্লিজ। এমন করো কেন? একটু দেখে জড়িয়ে ধরে চলে আসবো প্লিজ। জানো ওটা ছটফট ছটফট করছে, কখন গিয়ে একটু দেখবো। আরে না, তা হবে না, 1 সপ্তাহ পর একেবারে দুজন চলে যাবে। তখন মায়া খুশি হয়ে বলল, সত্যি বলছো আম্মু তুমি? সত্যি বলছি। আর একটা কথা, ছেলের বাড়ি থেকে লোক আসলে একটু ভালো ব্যবহার করবে। ঠিক আছে, তুমি যেমন বলো। নিয়ে এখন তাড়াতাড়ি খেয়ে নে খাবার।
তারপর মায়ের খাওয়া শেষ হলে রুমে চলে গিয়ে শুয়ে রইল। সন্ধ্যায় মায়ের বসলা মিটিং শেষ করে, সাথে সুমন সাহেব আর আবিরও আসলো। তখন সুমন সাহেব মায়ের আম্মুকে দেখে বলল, কেমন আছেন বিয়াইন? তখন মায়ের আম্মু উত্তর দিল, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, বসেন কথা বলি। তখন মায়ের আম্মু আব্বু সবাই বসে পড়লো। তখন মায়ের আম্মু আবিরকে জিজ্ঞাসা করলো, আবির বাবা, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। তারপর সবাই মিলে বসে কথা বলতে লাগলো। তখন মায়ের আব্বু বলল, মায়ের আম্মু, যাও মায়াকে নিয়ে আসো জলদি। তখন মায়ের আম্মু উঠে চলে গেল মায়াকে নিয়ে আসতে। মায়ের আম্মু মায়ের রুমে গিয়ে দেখে মায়ের বসে আছে আর গেম খেলছে মায়ের আম্মুর ফোন দিয়ে। তখন মায়ের আম্মু বলল, চল মায়া, রেডি হইনি, ফোন ডাক চলে আসছে। তখন মায়ের ফোনের দিকে তাকিয়ে বলল, দাঁড়ো গেমটা শেষ করে নি, তারপরে যাচ্ছি। ধর চল তো, তুই কি ছোট্ট মেয়ে নাকি যে গেম খেলছিস? আমি তো ছোট্ট মেয়ে, বড় হলাম কবে? বেশি কথা না বল, আয়, পরে গেম খেলতে পারবি। আর রেডি হতে হবে না, মাথায় কাপড় দিয়ে চলে আয় এখন। আচ্ছা ঠিক আছে, আসছি, তুমি আর গেম খুলতে দিলে না। তখন মায়ের গেম বন্ধ করে মাথা কাপড় দিয়ে চলে আসলো তার আম্মুর সাথে। এসে সুমন সাহেবকে সালাম দিল। তখন সুমন সাহেব সালামের উত্তর নিয়ে বলল, বসো মা, খুব লক্ষ্মী মেয়ে। মায়ের মনে মনে বলে, লক্ষ্মী না ছাই। তারপর মায়ের সামনে একটা সোফা সিটে গিয়ে বসে পড়ল। তখন সুমন সাহেব বলল, কেমন আছো মা তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি মা। কিরে, আবির তোর কিছু বলার থাকলে বল। তখন আবির বলল, না আব্বু, আমার কিছু বলার নেই, তুমি বলে বিয়ের তারিখ ঠিক করো। ঠিক আছে, তা বিয়াই, এখন বিয়ের তারিখটা ঠিক করে ফেললে ভালো হতো। তখন মেয়ে উঠে বাইরের দিকে যেতে লাগলো, সাথে আবিরকে পাঠিয়ে দিল। তখন সুমন সাহেব বলল, আচ্ছা বিয়াই, আপনার নির্বাচন জানি কবে? আচ্ছা, আজ তো শনিবার, বুধবার যদি বৌমাকে উঠিয়ে নিয়ে যাই, আপনাদের কোনো অমত আছে? এটাই ভালো হবে, সামনের নির্বাচন আছে, এখন এত বড় অনুষ্ঠান করার প্রয়োজন নেই। নির্বাচনের পর না হয় বড় অনুষ্ঠান করা যাবে, এখন আপাতত কিছু আত্মীয় স্বজনদের বললেই হবে। তাই হবে তাহলে। তারপর সবাই মিলে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর আবির এসে গেল। তখন সুমন সাহেব বলল, কিরে, বৌমার সাথে কথা বলা শেষ? তখন আবির একটু রাগী গলায় বলল, শেষ। তখন মায়ের আম্মু আবির দিকে লক্ষ্য করলো, চোখে রাগ দেখা যাচ্ছে কিন্তু বলতে পারছে না। মায়ের আম্মু বুঝতে পারছে মায়ের নিশ্চয়ই কিছু একটা করেছে। তখনই সুমন সাহেব বলল, তারা চলি বিয়াই, আবার আসবো মেয়েকে তুলে নিয়ে যেতে। সে কি চলে যাবেন মানে? কিছু খেয়ে যেতে হবে, না খেয়ে যেতে দেব না। মায়ের আম্মু, সবাইকে খাবার দাও। ঠিক আছে। তারপর মায়ের আম্মুকে টেবিলে খাবার দিল। তখন সুমন সাহেব, আবির, মায়ের আব্বু খেতে বসে গেল। মায়ের আম্মু খায়নি। খাওয়া শেষ করে চলে যাবে, তখন সুমন সাহেব চলে যাওয়ার আগে মাইকে 10,000 টাকা দিয়ে যায় তার হাতে। তারপর চলে যেতে লাগলো। তখন সাথে মায়ের আব্বু এগিয়ে দিয়ে আসতে যাবে। তখন মায়ের তার আম্মুকে জিজ্ঞাসা করলো, আম্মু, এই টাকা কিসের জন্য দিলে বুঝতে পারলাম না। এটা দিয়েছে তোকে দেখার জন্য, ছেলে পক্ষ থেকে। যদি মেয়ের বাড়ি এসে মেয়ে দেখে তাহলে মেয়েকে টাকা দিতে হয়। ও, বুঝতে পারছি। যাক, আমার বরের পাঞ্জাবি পায়জামাটা টাকা হয়ে গেছে। ও ভালো কথা, আবিরকে দেখলাম রেগে আছে। কি করলি তুই বলতো? আমরা বাইরে যাওয়ার পর দুজন হাঁটছি, তখনই আবির আমার একদম কাছে এসে আমার হাত ধরে ফেলছে আর খারাপ দৃষ্টিতে তাকাতে লাগলো। তাই আমি তার হাত ছাড়িয়ে বলছি আমার কাছে যাতে না আসে, দূরে থেকে যা বলার বলতে। তারপর আমি ফোন বের করে গেম খেলতে লাগলাম মন দিয়ে। আবির কি বলল তারপর আর শুনতে পাইনি। কিছুক্ষণ পর দেখি আবির নেই। ও আচ্ছা, এই কথা। হুম। আচ্ছা, তুই তোর রুমে যা এখন। তারপর মায়ের চলে গেল। তখনই মায়ের আম্মুর ফোনে কল আসে। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে একজন ছেলে বলল, ম্যাডাম, স্যার সব জেনে গেছে। এখন আমাদের সব লোককে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমি কোনো মতন বেঁচে আসছি ম্যাডাম। সরি ম্যাডাম, কিছু করতে পারবো না আমি। কি বলছো তুমি? তোমার স্যার কি করে জানবে এই কথা? এখন তো বিয়ে ঠিক হয়ে গেছে 3 দিন পর। আমি জানি না ম্যাডাম, কি করে জানলো? সরি ম্যাডাম, আমি আর কিছুই করতে পারবো না। এই বলে ফোন কেটে দিল। তখন মায়ের আম্মু ঠাস করে সোফা সিটে বসে পড়লো। তার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। তখনই পিছন থেকে মায়ের আব্বু বলল, তুমি কি মনে করেছিলে আমি কিছু জানতে পারবো না? আমি সবই জানি। তুমি কি প্ল্যান করছো, কত টাকা দিয়েছো, তুমি আমার সাথে চালাকি করো। তখন মায়ের আম্মু বলল, যা যদি এত পারছো তাহলে কেন তুমি মেয়েটার সাথে এমন করছো? কেন এমন একটা খারাপ ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাইছো?
কে বললো খারাপ ছেলে? আবির অনেক ভালো ছেলে। ও, তোমার কাছে তো আবির ছেলেটা ভালোই হবে, কারণ তোমার তো রাজনৈতিক পাওয়ার দরকার। মেয়েকে এমন একটা খারাপ ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছি? তোমার মতো মানুষ আর কেউ নেই, যে কিনা নিজের মেয়ের ভালোবাসাকে মেরে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চাচ্ছি। এটাকে বিয়ে বলে না, মেয়েকে বিক্রি করা বলে। মায়ের আব্বু তখন ঠাস করে মায়ের আম্মুকে দুটো চড় দিয়ে বলল, আর একটা কথা বললে খুব খারাপ হবে। আবির খুব ভালো ছেলে, তোমার কাছে যেমনই হোক বিয়ে আবিরের সাথেই হবে। হ্যাঁ, মারো, আরো মারো আমাকে। আবার ভুল হয়েছে তোমার মতে এমন একটা অমানুষের সাথে সংসার করে। ছি, তুমি মানুষ না, তুমি একজন অমানুষ। না তো কি করে নিজের মেয়ের সুখ কেড়ে নিতে চাইছো? অনেক হয়েছে, আর পাচ্ছি না। ছি, আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি এমন একটা অমানুষের সাথে সংসার করছি, যে কিনা নিজের মেয়েকে নিজের রাজনৈতিক পাওয়ারের লোকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে। ও, এটা বিয়ে বলে ভুল হবে, এটা নিজের মেয়েকে বিক্রি করা বলে। ছি, এটা কি করে তুমি করতে পারো নিজের মেয়ের সাথে? এই বলে মায়ের আম্মু কাঁদতে লাগলো। তখন মায়ের আব্বু চুপ করে রইলো, কোনো কথা বললো না। তখন মায়ের আম্মু আবারও বলতে শুরু করলো, আর কি যেন বললি? খুব ভালো ছেলে, তাই তো? ছেলে ভালো বলি রাতে মিনি হোটেলে থাকে, সারাদিন নেশায় থাকে। আমি মা কি করে এমন একটা ছেলের সাথে বিয়ে দেব? মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখেছো? মেয়েটা কেমন হয়ে গেছে? আগের মতো হাসি খুশি নেই, শুকিয়ে গেছে। কি হয়েছে দেখছো একবার মেয়েটাকে তুমি? এবারও মায়ের আব্বু কোনো উত্তর দিল না, চুপ করেই রইলো। তখন মায়ের আম্মা আবার বলল, ও, তুমি এগুলো দেখবে কেন? তুমি তো আছো তোমার রাজনৈতিক নিয়ে আর পাওয়ার নিয়ে। নিজের মেয়েকে দিয়ে পাওয়ার হাতে নিবে, তারপর যা খুশি তাই করবে তোমার পাওয়ার নিয়ে। তুমি তো তোমার পাওয়ারের জন্য সবকিছু করতে পারো, শেষ পর্যন্ত নিজের মেয়েকে দিয়ে পাওয়ার নিতে চাইছো। ছি, একটিবার ভাবছো মেয়েটিকে জোর করে বিয়ে দিলে তোমার পাওয়ারের জন্য, তখন মেয়েটি কেমন হতে থাকবে? তখন মায়ের আব্বু বলল, মেয়েটা তখন খুব ভালো থাকবে। আমি ভালোর জন্যই আবিরের সাথে বিয়ে দিচ্ছি। তোমরা যাই কিছু বলো, আমার মত পাল্টাবে না। ছি, মেয়ের ভালোর জন্য বিয়ে দিয়েছো, তাও এমন একটা খারাপ ছেলের সাথে, তাও আবার নিজের পাওয়ার নিতে। ছি ছি ছি, মেয়েটা তখন ভালো থাকবে না, মেয়েটা তখন মরেও বেঁচে থাকবে। আর তুমি তো থাকবে তখন তোমার পাওয়ার নিয়ে। ছি, এমনটা কি করে তুমি বাবা হয়ে করছো? মেয়েটাকে তখন সারা জীবন কাঁদতে হবে না পাওয়ার ভালোবাসার জন্য। মেয়েটা কি চেয়েছে তোমার কাছে? টাকা চেয়েছে? সম্পত্তি চেয়েছে? কিছু না। মেয়েটা শুধু একটু সুখে থাকতে চেয়েছে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে, আর তুমি তার ভালোবাসার মানুষকে মেরে দিলে। ছি ছি, তুমি কি বুঝো? ভালোবাসা যদি বুঝতে তাহলে নিজের মেয়ের সঙ্গে এমন করতে না। মেয়েটা বিয়ের পর না পারবে কষ্টগুলো কাউকে বলতে, না পারবে সইতে। তুমি বাবা হওয়ার যোগ্যই না, ভুল হয়েছে তোমার মতো এমন একটা অমানুষের সাথে সংসার করে, যে কিনা নিজের মেয়েকে এমন একটা ছেলের সাথে তুলে দিতে চাইছে, যেন শুনে নিজের পাওয়ার নিচ্ছে। ছি। তখন মায়ের আব্বু রেগে মায়ের আম্মুকে আরও 4টি চড় দিল, আর সাথে একটি লাঠি ছিল, সেটিতেও মারতে লাগলো। তখন মায়ের আম্মু মার খেতে খেতে বলতে শুরু করলো, আমি আর পাচ্ছি না যে মা হয়ে নিজের মেয়ের চোখের পানি দেখতে। প্রয়োজন হলে আমার বিক্রি করে দাও, তোমার পায়ে নিয়ে নাও, আরও মারো, তবুও মেয়েকে আর কষ্ট দিও না প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে মেয়ের চোখের পানি দেখে। এই বলে মায়ের আম্মু কাঁদতে লাগলো। মায়ের আব্বু আর কয়েকটি বাড়ি দিয়ে একটু দূরে চলে গেল। আর মায়ের আম্মু যখন উঠে কাঁদতে কাঁদতে তার রুমের দিকে চলে যাচ্ছিল, তখনই দেখে মায়া দাঁড়িয়ে আছে সামনে। মায়া কখনই সে দাঁড়িয়ে কথা শুনছিল আর দেখছিল তা খেয়াল করেনি। তখন মায়ের আম্মু দেখলো মায়া চুপটি করে দাঁড়িয়ে কান্না করছে, তার আব্বুর দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে। তখন মায়ের আম্মু বলল, কাঁদিস না মা, চলে আয় ঘরে, আমি পারলাম না তোর জন্য কিছু করতে। এই বলে মায়ের আম্মু তার রুমে চলে গেল কাঁদতে কাঁদতে। আর মায়া দাঁড়িয়ে আছে চুপ করেই, নিঃশব্দেই কাঁদতে লাগলো। বৃষ্টির মতো তার চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো। তার আব্বুর দিকে অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রুমে চলে যায় মায়া। মায়া তার রুমে গিয়ে দরজা বন্ধ করে তার বিছানায় থেকে সব কিছু ছুঁড়ে ফেলে দিতে থাকে আর চিৎকার করে কান্না করে। ঘরের সব জিনিস ভাঙতে থাকে। তখনই মায়ের আম্মু দৌড়ে এসে আর দেখে দরজা বন্ধ করা। তখন মায়ের আম্মু বলে, মায়া দরজা খোল, বাহিরে আর পাগলামি করিস না, নিজের কিছু করবি না। তখন মায়ের ভিতর থেকে কাঁদতে কাঁদতে উত্তর দিল, অনেক হয়েছে মা, আর পারছি না। এবার আমার জীবনটাই সমাপ্ত করতে হবে। আমার কপালে কষ্ট ছাড়া আর কিছুই নেই। আজ আমার জন্য তোমাকে মার খেতে হলো। না রে মা, তুই এমন করিস না প্লিজ মা, তুই দরজা খোল। ক্ষমা করে দিও মা, আর কষ্ট দিতে চাই না কাউকে। বিদায়, ভালো থেকো আম্মু।
পাগলামি করে খাস প্লিজ মা, তুই দরজা খুল, বাইরে আয়। মায়ের কথা না শুনে একটা চাকু খুঁজে নিয়ে তখন মায়া বলতে থাকে, ক্ষমা করে দিও জান, তোমার পাগলিটা আর থাকবে না। একসাথে বাঁচতে চেয়েছিলাম তোমাকে নিয়ে, কিন্তু আর হলো না। অনেক বেশি ভালোবাসি তোমাকে, যাওয়ার আগে একটি বার দেখে যেতে পারলাম না। তখন মায়ের আম্মু এটা শুনে বুঝতে পারছি কিছু একটা করে ফেলবে এক্ষুনি। তখন মায়ের আম্মু বলল, মায়ামা, তোর নিজের ক্ষতি করিস না, আমি তোকে এক্ষুনি তোর জানটার কাছে নিয়ে যাব, তুই বাহিরে আয়। তখন মায়া কোনো কথা বললো না, ভিতর থেকে উত্তর আসছে না। তখন মায়ের আম্মু ভয় পেয়ে গেল, আর দৌড়ে নিচে যায়, গিয়ে দেখে মায়ের আব্বুও নেই। তখন বাহির থেকে কিছু গার্ড নিয়ে আসে আর বলে দরজা ভাঙতে, কিন্তু দরজা অনেক মজবুত ছিল যার কারণে ভাঙতে পারে না। 10 মিনিটের পর অবশেষে দরজা ভেঙে ভিতরে যায়, গিয়ে দেখে মায়ের পড়ে আছে, ফ্লোর রক্তে লাল হয়ে গেছে তার হাত থেকে। মায়ের তার হাত চাকু দিয়ে কেটেছে, দুটো হাতেই। তখন মায়ের আম্মু চিৎকার দিয়ে দৌড়ে মায়ের কাছে যায়, গিয়ে জড়িয়ে ধরে বলে, মানে তুই কেন এমনটা করতে গেলি? তোকে ছাড়া আমি কি করে থাকবো? তুই আমায় ছেড়ে যেতে পারিস না। গার্ড, জলদি মাকে হাসপাতালে নিয়ে চলো। তখন গার্ড জলদি মাইকে নিয়ে তাদের গাড়ি করে একটা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার সাথে সাথে অপারেশন করার জন্য নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে হলো। ম্যাডাম, পেশেন্টের জন্য 2 ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে। এখনই না হলে বাঁচানো যাবে না, অনেক রক্ত চলে গেছে। তখন মায়ের আম্মু কাঁদতে কাঁদতে বলে, ডাক্তার, আমার মেয়েকে যে করে হোক প্লিজ বাঁচান। আমার রক্ত নেগেটিভ, আমার শরীর থেকে সব রক্ত নেই। সরি, এত রক্ত আপনার শরীর থেকে নিতে পারবো না। আপনার শরীর থেকে 1 ব্যাগ নিয়ে যাবে। তখনই দুইজন গার্ড বলল, ডাক্তার, আমাদের দুজনের রক্ত ও নেগেটিভ, চলুন আমরা রক্ত দিব। আপনার দুজনের রক্ত দিলে হয়ে যাবে, চলুন। এরপর ডাক্তার দুজনকে নিয়ে চলে যায়। 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। তখন মায়ের আম্মু দৌড়ে গিয়ে বলল, ডাক্তার, আমার মেয়ে এখন কেমন আছে? এমন করে কেউ হাত কাটে আর একটু হলে হাত অচল হয়ে যেত। যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর উপর, চিন্তা করতে হবে না, বিপদমুক্ত। তখন মায়ের আম্মু বড় করে নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ ডাক্তার, আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য। এখানে আমরাই কিছুই করিনি, আমরা শুধু আমাদের কাজ করেছি, বাকিটা আল্লাহর উপর। আমার মেয়ের জ্ঞান ফিরবে কখন? আমি সঠিক বলতে পারছি না। ডাক্তার, আমার মেয়েটাকে সেই ছেলের সাথে একসাথে করে রাখেন। কোন ছেলেটা জানি ম্যাডাম? নীরব নামে ছেলেটার সাথে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই বলে ডাক্তার চলে গেল। তখন মায়ের আম্মু তার বডিগার্ডকে বলল, শোনো, আগামীকাল সকালে নীরব এর আব্বু আম্মুকে নিয়ে আসবে ওইখানে তোমরা। তখন সেখান থেকে একজন গার্ড বলল, ম্যাম, স্যার কিছু বলবে না তো? তোমার স্যার কিছু বললে আমি দেখে নিব। ঠিক আছে ম্যাম। তারপর মায়াকে আমার সাথে নিয়ে গিয়ে রাখলো। তখন মায়ের আম্মু তাদের কাছে গেল, গিয়ে দেখে আমি মায়ের হাত ধরে পাশে বসে আছি আর কাছে। আমি এখন অনেকটাই সুস্থ। মায়ের আম্মুকে আমি দেখতে পেয়ে বললাম, আমার পাগলিটা কি হয়েছে, এমনভাবে শুয়ে আছে কেন, কি হয়েছে হাতে? তখন মায়ের আম্মু বলল, এই পৃথিবীকে চলে যেতে চেয়েছে, আত্মহত্যা করতে চেয়েছে। কি আমার রেখে চলে যেতে চেয়েছে? আমার জানটা আমার রেখে চলে গেলে আমি কাকে নিয়ে থাকতাম? এই বলে আমি কি মায়ের কপালে একটা চুমু দিয়ে বললাম, হে পাগলি, তুমি আমার রেখে চলে যাবে? তাহলে আমি কাকে নিয়ে থাকবো? চোখ খোলো প্লিজ। তখন মায়ের আম্মু বলল, শোনো নীরব, তোমাকে কিছু করতে হবে। মায়ের আব্বুর পাওয়ারের লোভে অমানুষ হয়ে গেছে, এখন তোমাকে কিছু একটা করতে হবে। তখন আমি বললাম, ঠিক আছে, এই প্রতিশোধ আমি নেব, চিন্তা করবেন না। পাওয়ারের লোভে আমাদের দুজনকে আজ পৃথিবী থেকে বিদায় করতে চেয়েছে, তো আমি তাকে এর চেয়েও খারাপ অবস্থা বুঝিয়ে দেব পাওয়ার কাকে বলে। সেটাই করো। পাওয়ারের লোভে অমানুষ হয়ে গেছে, কিন্তু তুমি মায়াকে নিয়ে গ্রামে যাবে। 3-4 দিনের মাঝে তোমার আব্বু আম্মুকে আনতে পাঠাবো আগামীকাল, তারা যেন ওইগুলো না জানে। ঠিক আছে, চিন্তা করবেন না। আরেকটা কথা বলি, আমি কিছুক্ষণ পর চলে যাব। আমি এখানে থাকলে সবাই ঝিরে যাবে। তুমি আছো এখানে, সাথে মায়া। আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, এখন সব দায়িত্ব তোমার। অনেক ভালোবাসবে, তোমার নিজের চাতে বেশি। তুমি এখন পাগলিকারে সামলে রাখো। চিন্তা করবে না, মায়াকে কোনো কষ্ট পেতে দেব না। আমি মায়াকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু এখন চলে যাবেন, মায়ের জ্ঞান পেলে না হয়ে যাবেন। শোনো, মায়াকে আর তোমাকে খুঁজতে অবশ্যই মায়ের আব্বু আসবে, কারণ মায়াকে বিয়ে দিতে তার পাওয়ার নেবে। তাই মায়া যেখানেই থাকুক না কেন, খুঁজে বের করবে। আমি যদি এখানে থাকি তাহলে খুঁজে বের করে ফেলবে আর মায়াকে নিয়ে চলে যাবে। তাই আমার যেতে হবে। কিন্তু হাসপাতালে আসলে তো ডাক্তার বলে দেবে।
আমি ডাক্তারকে বলে দেবো তোমাদের কথা যেন না বলে। এখানেই আছো, তোমরা গ্রামে গিয়ে সুস্থ হলে জলদি মায়ের আব্বুকে কিছু একটা করার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করব। পাওয়ারের জন্য এমন একটা জঘন্য কাজ করতে পারে আমি ভাবতে পারিনি। তাকে এর জন্য সাজা পেতে হবে। খুব তাড়াতাড়ি করতে হবে। এটা আমি চেয়েছিলাম কিছু একটা করতে, তাই লোক লাগিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত মায়ের আব্বু তা জেনে ফেলে আর সব লোক মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে, যার জন্য আমার প্ল্যানটা নষ্ট হয়ে গেছে। চিন্তা করবেন না, আমি দেখে নেব। আচ্ছা, আমার বন্ধু জাহিদ কোথায়? জাহিদকে তার আব্বু নিয়ে চলে গেছে কোথায় জানি, হয়তো অন্য হাসপাতালে আর নয়তো বাড়িতে। তারা কি এগুলো জেনে গেছে আমাদের সাথে কি হয়েছে? না, আমি সত্যি কথা বলতে দিইনি, আমি মিথ্যা কথা বলিয়েছি যে অ্যাক্সিডেন্ট করেছে। খুব ভালো হয়েছে। আমি তাহলে এখন যাই বাবা, আমি আবার আসবো কোনো এক সময়। ঠিক আছে মা। তারপর মায়ের আম্মু চলে গেল বিদায় নিয়ে। মায়ের জ্ঞান না ফেরে আমার সাথে কথা বলতে পারেনি। যাওয়ার সময় ডাক্তারকে সব কিছু বলে যায়। আমার আর মায়ের কথা না বলতে এই হাসপাতালে যে আমরা আছি আর দুটো নার্স রেখে যায় আপাতত দেখাশোনা করার জন্য। পরের দিন সকালে মায়ের জ্ঞান ফিরে আসে। মায়া তখন দেখতে পেল সে হাসপাতালের হাতে ব্যান্ডেজ করা। তখন একটু ঘুরতে দেখলো আমি তার পাশে ঘুমিয়ে আছি, তার হাতটি ধরে। তখন মায়া আমাকে দেখে খুব খুশি হলো। তখন মায়া আমাকে ডেকে বলল, এই শুনছো, তুমি কি ঘুমিয়ে আছো? একটু ওঠো, চোখ খোলো প্লিজ। তখন আমি চোখ মেলে দেখি মায়ের জ্ঞান ফিরেছে। তখন বললাম, আমার জানটার জ্ঞান ফিরেছে? হুম, জ্ঞান ফিরেছে। তুমি কেন এমন করছিলে? আমায় রেখে চলে যেতে চাইছিলে? খুব কষ্ট হচ্ছিল জানো, তোমায় ছাড়া থাকতে পারছিলাম না, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, তাই। এই বলে মায়ের কাঁদতে লাগলো। তখন আমি বললাম, ওই পাগলি কাঁদছো কেন? আর কখন আমায় ছেড়ে চলে যাও না, মুখেও নেবে না। এই বলে আমি মায়ের কপালে একটা কিস করলাম। তখন আবার বললাম, তুমি এখন যদি অসুস্থ না থাকতে তাহলে দিতাম মায়ের। কত সাহস আমায় রেখে মরতে গেছিলে? কি করব বলো, খুব কষ্ট হচ্ছিল আর পারছিলাম না তোমাকে ছাড়া থাকতে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তোমাকে ছাড়া, একটা মুহূর্তের জন্য থাকতে পারছিলাম না, তাই আর না থাকতে পেরে চলে যাচ্ছিলাম। তুমি চলে গেলে আমার কি হতো? বাদ দাও এই কথা, এখন খুব কষ্ট হচ্ছে, একটু আদর করবে? তুমি কেমন মানুষ বলো তো? জ্ঞান পেলো মাত্র আর আদর করতে বলছো? তাহলে একটু কিস করো, খুব কষ্ট হচ্ছে। তোমার ওই আদরটুকু পেলে কষ্ট চলে যাবে নিমিষেই। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ কিস করতে পারবো না, নার্স আছে বাইরে।